আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। জি আপু, শোনা যাচ্ছে। আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম। আসলে অনেকে জয়েন করতেছিল তো একই সাথে ভাবলাম যে একটু সময় নিয়েই শুরু করি। আর আজকে আসলে ব্যস্ততার কারণে আগে থেকে জানানো সম্ভব হয় নাই যে আজকে আপনার সাথে কথা বলবো বা যাই হোক বসবো। আপনারা হয়তো অনেকে জানতেন যে আজকে একটা ক্লাস হবে, অনেকেই জানতেন না। তো যাই হোক, কাজের কথাবার্তাই বলবো আজকে বেশিরভাগ। আপনাদের সাথে আসলে গল্প করারও সময় নাই, কারণ আপনাদের পরীক্ষা তো চলেই আসছে। আচ্ছা, যারা আপনারা 18তম বিজেএস প্রিলি পাস করছেন সবাইকে তো অনেক অনেক অভিনন্দন। যারা পাস করেননি তাদের জন্য অনেক বেশি দোয়া, যাতে আগামীতে অবশ্যই ইনশাল্লাহ পাস করেন। পরীক্ষা থাকলে পাস ফেল থাকবেই, বলবো যে খুব বেশি হতাশ হওয়ার প্রয়োজন নাই। ইনশাল্লাহ পরের বার খুব ভালো কিছু হবে। যারা 18তম রিটেন দিবেন তাদের জন্য একটু কথাবার্তা বলি। প্রথমত, রিটেন পরীক্ষা দিতে পারতেছেন, এটা একটা ব্লেজিং, মানে অনেক বড় আশীর্বাদ আমি মনে করি। কারণ অনেকেই প্রিলি পাস করতে পারে না, একাধিকবার পরীক্ষা দিয়ে এমন অনেক মানুষ আছে যারা প্রিলি পাস করতে পারে না। তো আপনারা যারা প্রিলি পাস করে ফেলছেন, আপনারা অনেক লাকি যে আপনারা প্রিলি পাস করে ফেলছেন। এখন সবাই পাস করবেন না রিটেনে, এটা খুবই স্বাভাবিক। অনেকে হয়তো খারাপ করবেন, অনেকে হয়তো ভাইবা দিয়ে ফেরত আসবেন। তো এক একজনের আসলে এক এক রকম সিচুয়েশন ফেস করতে হবে। তো এখন ঘটনা হচ্ছে যে যখন আমি নিজে পরীক্ষা দিয়ে আসছি, তখন কিন্তু আমিও জানতাম না যে আসলে আমার ভবিষ্যৎ কি, যে আমি আদৌ পাশ করব কি। আমার প্রিলি দেওয়ার পরে মনে হয়েছে আমি কি প্রিলি পাশ করব, বলা তো যায় না, আমি যদি রোলটা ভুল জায়গায় চলে আসি। আমার রিটেন দেওয়ার পর মনে হয়েছে রিটেন আমি পাশ করব। কেন জানি মনে হয়েছে, মানে রিটেন পরীক্ষা দিয়ে মনে হয়েছে 500 পাইলে তো পাস, ইনশাল্লাহ পাশ করব। কিন্তু কোয়ালিফাই করবো কিনা এটা হচ্ছে চিন্তার বিষয়। তো ওভারঅল সবকিছু মিলে আমাদের লাইফে সবকিছুই অনেক বেশি আনসার্টেইন, যে কোনো কিছুই হইতে পারে। তো আপনাদেরকে সব পরিস্থিতির জন্যই মোটামুটি প্রস্তুত থাকতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এখন যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তো যারা রিটেন পরীক্ষা দিতে পারবেন আজকে তাদের সাথে কথা বলবো, যারা রিটেন দিতে পারতেছেন না তাদের সাথে অন্য কখনো সময় নিয়ে কথা বলবো। আপনাদের সাথে কথা বলার আমাদের হাতে অনেক সময় থাকবে ইনশাল্লাহ। চেষ্টা করবো আমরা আপনাদের সাথে কথা বলার বা ছোটখাটো গাইডলাইন যাই হোক আপনাদেরকে দেওয়ার। আমার নিজের পরীক্ষার অভিজ্ঞতা তো আসলে অনেক পুরাতন হয়ে গেছে, বলতে গেলে 18 বিতেস হয়ে গেলে অনেক সিনিয়র হয়ে যাব। তারপরেও যেহেতু পড়ালেখার মধ্যে থাকতে হয়, টুকটাক জুনিয়রদেরকে আমরা পড়াই, সেটা আপনারা জানেন। ওই চর্চা থেকেও একটা মানে অভিজ্ঞতা আসলে হয়ে গেছে দীর্ঘদিনের, মানে কোনো বিজনেস থেকেই কিন্তু আমরা ডিটাচড না। 17 বলেন 18 বলেন, দুইটা ব্যাচের সাথে কানেক্টেড ছিলাম আমরা, কি পড়াচ্ছে, কোথায় কি পড়তে হচ্ছে, বা কে কি পড়তেছে, কি আইন পরিবর্তন আসছে, মানে মোটামুটি এগুলোর সাথে আমরা কানেক্টেড। তো আমাদের সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা থাকবে। তো যাই হোক, আজকে আমরা শুধুমাত্র রিটেন বেসড কথা বলবো। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি প্রিলি পাস করে আসছেন, মানে আপনি অনেক লাকি। এখন আপনাকে যেটা করতে হবে, আগামী 1 থেকে 1.5 মাসের জন্য আপনারা আমাকে প্রথম প্রশ্নটাই জিজ্ঞেস করতে পারেন যে পরীক্ষা কবে হবে। পরীক্ষা কবে হবে এই কথার কোনো উত্তর নাই। পরীক্ষা যে কোনো দিন হইতে পারে, তবে মিনিমাম 1 মাস সময় অবশ্যই ইনশাল্লাহ আপনারা পাবেন। আজকে 5 তারিখ। আপনারা আজকে থেকে পুরো নভেম্বর মাসটা প্রস্তুতির জন্য ধরে রাখবেন যে আমার প্রস্তুতি যেভাবেই হোক না কেন আমি উইদিন নভেম্বর শেষ করে ফেলবো। এখন আপনি যদি ইন কেস নভেম্বরের মধ্যে দেখেন যে পরীক্ষা হচ্ছে না, ডিসেম্বরে পরীক্ষা শুরুতে হচ্ছে না, ডিসেম্বরে সময় পাচ্ছেন, তাহলে এটা আপনার বোনাস টাইম। তখন আপনি আরেকটু ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন।
এখন আমরা যদি প্রিভিয়াস বিজেএস এর দিকে একটু তাকাই, দেখবেন যে 15 বিজেএস এ 25 দিনের মতো টাইম ছিল রিটেনের জন্য। তো এই যে 15 বিজেএস এ মাত্র 25 দিন টাইম ছিল, 16 বিজেএস এ গিয়ে আবার প্রায় মাস 2 এর মতো সময় ছিল। একটাতে 1 মাস, একটাতে 2 মাস। এখন প্রিলির আগেও তো আপনারা অনেক সময় পাইলেন। তো আপনাদের রিটেনের জন্য যেকোনো কিছু হইতে পারে। টাইম বেশিও পেতে পারেন অথবা কমও পেতে পারেন। তো টাইম যতটাই পান না কেন, সেইটুকু টাইমই আপনাকে কাজে লাগাতে হবে। এখন অনেকে ভাবে কি যে আমি একটু সময় বেশি নিয়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু খুবই বেশি রিস্কি। কারণ আপনি সবসময় সময় হাতে রেখে প্রস্তুতি নিবেন। যেমন ধরেন আপনি কোথাও একটা যাচ্ছেন কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। এখন আপনি যদি যাওয়ার সময় ১০ মিনিট বেশি হাতে রেখে বের হন, তাহলে ওখানে গিয়ে আপনি একটু রিল্যাক্স এ থাকবেন যে না অন্যরা এখনো আসে নাই। আমি চলে আসছি। আমার আপাতত কোনো টেনশন নাই। আপনি গিয়ে বসে থাকেন, সেখানে গিয়ে রেস্ট করেন। কিন্তু যদি এরকম হয় যে আপনি ১ মিনিট আগে বাসা থেকে বের হলেন। আপনি সারা বছর পড়ালেখা না করে আপনি করলেন কি? পরীক্ষার আগে আপনার মনে চাইলো যে আমি রিটেনের জন্য ২ মাস বরাদ্দ নিজেই নিজেকে দিলাম। দিয়ে ২ মাস ধরে পড়ালেখা শুরু করি তাইলে আমার পড়াটা বেশি ভালো হবে। আপনার এরকম মনে হতে পারে। কিন্তু আপনি যে আদৌ ২ মাস টাইম পাবেন তার তো কোনো গ্যারান্টি নাই। সেজন্য আমি বলব যে আপনাদেরকে একটু সময় কম নিয়ে শুরু করতে। আপনি ১ মাস টাইম নেন। আপনি ১ মাস টাইম নিয়ে এই ১ মাসের মধ্যে ফুল একটা ফাইনাল প্রস্তুতি নিবেন যে আগামী ডিসেম্বর মাসের ১ তারিখেও যদি পরীক্ষা হয় অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকেও যদি পরীক্ষা হয়, যেন আমি অবশ্যই এই টাইমের মধ্যে একটা ভালো প্রস্তুতি নিয়ে ফেলতে পারি। যদি না হয়, তাহলে আমি বারবার একটা কথাই বলতেছি, যদি না হয়, তাহলে সেটা আপনার জন্য অনেক বড় একটা আশীর্বাদ। আপনি সেই সময়টা তখন অন্যভাবে কাজে লাগাতে পারবেন। সেটা ভিন্ন কথা। কিন্তু যদি পরীক্ষা হয়, তখন বিশাল বিপদে পড়বেন। এই একটা কথা এতক্ষণ সময় ব্যয় করে বলার একটাই কারণ, প্রিপারেশন এর টাইম ফিক্স করাটা খুবই বেশি জরুরি। আচ্ছা, তো যাই হোক, টাইম অবশ্যই হাতে রেখে প্রস্তুতি নিবেন। এটা একটা কথা। ২য় কথা হচ্ছে, যেকোনো একটা জিনিসের প্রস্তুতি ছাড়া, প্ল্যান ছাড়া কোন কিছুই ভালোভাবে এক্সপেক্ট করা যায় না। যেমন ধরেন, আজকের আপনাদের ক্লাসটাতে আমি কি বলবো, কি করব, কি বিষয়ে কথা বলব। আমি যদি এটা ফিক্স না করি, তাহলে আমি কিছুই বলতে পারব না। তাহলে আমাকে দিয়ে কিছুই হবে না। এখন আমি জানি যে আজকে আমি আপনাদের সাথে 18 বিজেএস রিটেন পরীক্ষা নিয়ে কথা বলব। আমার টপিকটা সিলেক্টেড, আমি এর মধ্যেই কথা বলব। রিটেন নিয়েই কথা বলব। যারা রিটেন দিচ্ছেন তাদেরকে নিয়েই কথা বলব। তাহলে যদি আপনি প্রস্তুত না হন, হাতছাড়াভাবে পরীক্ষায় চলে যান, এটা আপনার জন্য অনেক বেশি রিস্কি হবে। দেখেন প্রিলি পাস করা আমি মনে করি খুবই সৌভাগ্যের। কেন? আবার খুবই দুর্ভাগ্যের। ২ টারই উত্তর আছে আমার কাছে। প্রথমত সৌভাগ্যের কেন? কারণ অনেকে প্রিলিই পাস করতে পারে না। আমি নিজে যখন প্রিলি পাস করছি, তখন আমার মাথায় আমি জাস্ট একটা জিনিস ইনপুট দিছি, আমি আর জীবনেও কোনদিন প্রিলি পাস করতে পারব না। আমার প্রিলি ভীতি ছিল একটা। কারণ প্রিলি পরীক্ষাটা এমন যে ১ ঘন্টা কোন ফাঁকে চলে যায় টেরই পাওয়া যায় না। ৬০ মিনিটের মধ্যে ১০০ টা এমসিকিউ চোখে দেখা, মার্ক ডিস্ট্রিবিউশন খেয়াল রেখে, নাম্বার কাউন্ট করা, পজিটিভ নেগেটিভ এগুলার হিসাব নিকাশ করা, রোল ঠিক দাগাইছি কিনা, মানে মনে হয় কি না ঢুকতেই পরীক্ষা শেষ। তো এখন সেই চিন্তা থেকে আমার মনে হয়েছিল যে আমি একটা ডু অর ডাই টাইপের একটা চেষ্টা করব। আপনারা যদি এভাবে চিন্তা করেন, হওয়া না হওয়া পরের বিষয়, রিজিকের বিষয়। আমরা মানে মানুষ হিসেবে তো এতটুকু সবাই কম বেশি ভাগ্যে বিশ্বাস করেন। চেষ্টা আপনি করে যাবেন। যদি আপনার রিজিকে না থাকে, কপালে না থাকে সেটা পরের চিন্তা। ওখানে তো আপনার হাত নাই। এখন দেখেন, আমি কি কখনো ভাবছি যে আমি একটা পরীক্ষা দিয়ে অনেক ভালো করব? আমি কি কখনো জানতাম যে আমি ভালো করব? তাহলে তো আমি হয়তো আরো এফোর্ট দিতাম বা কোনো এফোর্টই দিতাম না। এখন এই যে আমি টানার মতো পড়ালেখা করে চলে আসছি যে যা আছে একটা কপালে কিছু হবে ইনশাল্লাহ। ওই চেষ্টা, আমার ওই
নিজের যে প্রিপারেশন, পড়ালেখা সবকিছুই কিন্তু আমাকে অন্য একটা অবস্থানে নিয়ে চলে গেছে। তো আপনাদের জন্য সেম কথা। আপনারা যারা রিটেন দিবেন তারা মনে করবেন যে আমি আমার জীবনের সেরা পরীক্ষা দিব। সারা জীবন অনেক সময় পাবেন। যদি বেঁচে থাকেন ইনশাআল্লাহ অনেক সময় পাবেন, অনেক কিছু করতে পারবেন। কিন্তু এই যে আগামী ১ টা মাস, এই টাইমটা যদি আপনি ওয়েস্ট করে ফেলেন, এইটার মাসুল, এই ভুলের মাসুল কিন্তু আপনাকে আবারও আগামী বিজনেস পর্যন্ত দিতে হবে। এবং আপনার ঝুলিতে একটা হতাশা বেশি যোগ হবে। তখন আপনার মনে হবে বারবার একই পরীক্ষা দিচ্ছি, একঘেয়েমি এসে গেছে লাইফে। ছোট্ট একটা জীবন, এর মধ্যে আমার কত কিছু প্ল্যানিং, প্রোগ্রামিং। যেমন মেয়েদের কথাই যদি বলি, অনেক মেয়ের চিন্তাভাবনা যে আমার একটা চাকরি দ্রুত পাইতে হবে। বাসা থেকে বাবা-মা বিয়ে-শাদির জন্য প্রেশারাইজ করে। ছেলেদের ক্ষেত্রেও যে আমাকে তো এস্টাবলিশ হইতে হবে। বয়স 30 প্লাস বা বয়স 28 প্লাস। বেশি চাকরির আর বয়স নাই। বাবা-মায়ের দায়-দায়িত্ব নিতে হবে। তো এরকম অনেক বিষয় থাকবে। তো আপনাকে চিন্তা করতে হবে। ১ম চিন্তাই এই যে আননেসেসারি যে কথাগুলা বলতেছি, আপনাকে এই কথাগুলো চিন্তা করে নেসেসারি কাজ শুরু করতে হবে। তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে একটা প্ল্যান প্রোগ্রাম রেডি করা। একটা প্ল্যানিং করা যে আপনি আসলে কি করবেন। দেখেন, এখন রিটেন এর জন্য একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে প্রিলির মতো রিটেন এ ভয়াবহ পাগলের মতো পরিশ্রম করতে হবে না। কেন করতে হবে না? এটার একটা ব্যাখ্যা আমার কাছে আছে। আপনার মনে হইতে পারে যে আপনি এই কি বললেন এটা? রিটেন এই তো আরো বেশি পড়ালেখা করা লাগবে। কিন্তু দেখেন আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, আমার কাছে মনে হইছে কি যে প্রিলিটা পার করাটাই সবচাইতে টাফ। এখন কেন প্রিলি পার করা টাফ মনে হইছে? প্রিলির কিন্তু কোন সিলেবাস নাই। প্রিলির কোন সিলেবাস নাই। প্রিলির সিলেবাস এখন আপনি বলতে পারেন যে আমরা তো প্রিলি সিলেবাস ধরেই পড়ছি। তাহলে এটা আবার কেমন কথা? আপনি যে সিলেবাস ধরে পড়ছেন ওইটা মেইনলি রিটেন এর সিলেবাস। প্রিলির কিন্তু কোন সিলেবাস নাই। এটা হচ্ছে ১ম কথা। কিন্তু রিটেন এ আপনি একটা ফিক্স গন্ডির মধ্যে পড়ালেখা করে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন। এখন আমি যদি একটা টপিকের কথা বলি, একটা সাবজেক্টের কথা বলি, ধরেন পেনাল কোড। দেখেন, পেনাল কোডে যখন আপনি প্রিলির জন্য প্রস্তুতি নিয়ে আসছেন, তখন কিন্তু আপনাকে পড়তে হইছে লর্ড ম্যাকুলের কথা, 1st, 2nd, 3rd ল কমিশনের কথা। কত সালে পেনাল কোড রচনা করা হইছে সেই সাল মুখস্থ করতে হইছে। কয়টা ধারা আছে। এই টাইপের অনেক তথ্য কষ্ট করে আপনাকে মুখস্থ করতে হইছে। কিন্তু যদি আপনি রিটেন এর প্রস্তুতি নিতে যান, তখন আবার আপনাকে একটু অন্যভাবে পড়ালেখা করতে হবে। তখন আপনি ইম্পোর্টেন্ট কিছু জায়গা টার্গেট করে পড়বেন। আপনাকে এই যে ছোট, ছোট যে বিভিন্ন বিষয়গুলা এগুলা নিয়ে বদার করতে হবে না। যেমন ধরেন আপনি পেনাল কোডে ইম্পোর্টেন্ট কিছু টপিক যদি আমাকে বলেন যে আপনি আমাকে ইম্পোর্টেন্ট কিছু টপিক সাজেস্ট করেন। এটা শুধু আমি না, এটা যে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, ইভেন আপনি যদি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন বা আপনাকে যদি কোন জুনিয়র কেউ যদি জিজ্ঞেস করে যে আমাকে কিছু ইম্পোর্টেন্ট টপিক দেন, তাহলে আপনি কি, কি টপিক দিতে পারেন? ধরেন আপনি তখন বলতে পারেন যে, "তুমি মার্ডার কালপেবল হোমিসাইড পড়ো। তুমি কিডন্যাপিং অ্যাবডাকশন পড়ো ভালো করে। মিসরিপ্রেজেন্টেশন আ সরি মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি যেটা আছে, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে বলব যে আপনি হার্ট ভালো করে পড়েন, গ্রিভিয়াস হার্ট পড়েন। আপনি কমন ইনটেনশন ওই যে সেকশন 34 এদিকের জিনিসপত্রগুলো একটু ভালো করে পড়েন। পানিশমেন্ট ফ্র্যাকশনাল কখন হচ্ছে না হচ্ছে, ফাইন কত টাকা কিভাবে দেওয়া যাচ্ছে না যাচ্ছে, প্রবলেমেটিক কিছু প্রশ্ন সলভ করেন। মোটামুটি ধরেন যে ৮০ থেকে এইদিকে মানে ৭৫ থেকে এইদিকে ৯০-৯২ এর মধ্যে এই জায়গাটা একটু প্রবলেমেটিক কোয়েশ্চেন আসার মতো। জালিয়াতি নিয়ে পড়েন। তারপরে ফলস যে ডকুমেন্ট হাবিজাবি এগুলা নিয়ে একটু পড়ালেখা করতে হবে। আবার দেখবেন আ এখানে আনলফুল অ্যাসেম্বলি এরকম অনেক টপিক আছে যেগুলো আপনাকে মোটামুটি আপনি আইডিয়া নিয়ে গিয়ে পরীক্ষায় যাই আসুক না কেন একেবারে শূন্য খাতা দিয়ে আসতে হবে না। কিন্তু এমসিকিউ এ কোনো কারণে যদি কমন না পান তাহলে তো একেবারেই শূন্য খাতা দিয়ে আসতে হয়। সেজন্য আপনাকে করতে হবে কি, যখন আপনি একটা আইন পড়বেন তার আগে আপনাকে একটা প্ল্যান করতে হবে যে আমি আসলে এই আইন থেকে কি, কি পড়ব। তো আপনাকে ১ম এ নিজের প্ল্যান সেট করতে হবে যে আমি আগামীতে ২৫ দিন সময় পাবো। এই ২৫ দিনে প্রথমত আমরা যদি দেখি
ধরেন আমি আজকে থেকে ডিসেম্বর মাসের ১ তারিখের আগেই মানে ৩০ নভেম্বর পর্যন্ত একটা প্ল্যান যদি আপনাদেরকে বলি। ধরেন আপনি ল এর যে ৬ টা পার্ট আর জেনারেল পার্ট হচ্ছে ৪ টা। এখন আপনাকে যেটা করতে হবে দেখেন, মানে আমি বলতেছি জন্য এটা করতে হবে এরকম না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি নিজে এভাবে পড়ে আসছি। আপনি যদি আইন সিলেক্ট করে পড়ালেখা আগাইতে থাকেন, তাহলে আমার মনে হয় যে এটা একটু এলোমেলো হয়ে যেতে পারে। এটা চাইলে আপনি পারেন যদি আপনার কাছে এলোমেলো না লাগে। আমি হলে কিভাবে পড়তাম বা আমি কিভাবে পড়ে আসছি। দেখেন যেমন প্রত্যেকটা টপিক মানে সাবজেক্ট ভাগ করবেন আগে। যেমন কনস্টিটিউশন। কনস্টিটিউশন এ ৩ টা জিনিস দেখতে হবে আপনাকে। একটা হচ্ছে ইন্টারপ্রিটেশন, একটা হচ্ছে মূল সংবিধান, আরেকটা হচ্ছে জেনারেল ক্লজেস অ্যাক্ট। এখন দেখেন জেনারেল ক্লজেস অ্যাক্ট খুবই ছোট একটা আইন। এখান থেকে কয়েকটা ধারা পড়লে হয়ে যায়। ইন্টারপ্রিটেশন থেকে কিছু তথ্য যদি আপনি একটু বাংলা আখতারুজ্জামান স্যারের যে আইনের ব্যাখ্যা যে বইটা আছে, ওইখান থেকে যদি আপনি পড়েন, একই কথা উনি বারবার লেখছে। পরীক্ষায় যেমন আমরা অনেক সময় কি করি, স্যারকে বিভ্রান্ত করার জন্য বা বেশি লেখার জন্য ঘুরে ফিরে একই কথা বারবার লিখি। তো ওনার বইয়ের মধ্যে এরকম একই কথা অনেকবার উনি লিখছে। একই কথা ঘুরে ফিরে ওই একই জায়গায় আসছে। এরকম আপনি যদি একটু শর্ট করে জাস্ট মানে চোখের পলকে একবার করে দেখে জায়গাগুলো কমায় ফেলতে পারেন, তাহলে আপনার মোটামুটি ওইটাও কমে আসবে। আপনি অবশ্যই আনুষঙ্গিক বইপত্র যেগুলো আপনার প্রয়োজন সেগুলা তো রাখবেন। এরপরে ধরেন আপনি ক্রিমিনাল পার্টটা দেখবেন। সেখানে আপনি সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স এই ৩ টা আইন টার্গেট করবেন যে আমি এভিডেন্স থেকে রিটেনের জন্য কি দেখব? আমি পেনাল কোড থেকে কি দেখব? আমি সিআরপিসি থেকে কি দেখব? এভাবে আপনি ৬ টা পার্ট আইনের যে আছে, এই ৬ টা পার্ট ভাগ করে নিজে কিছু ধারা যারা নিজে পড়াশোনা করবেন, তারা কিছু ধারা, কিছু গুরুত্বপূর্ণ টপিক এগুলা রেডি করে ফেলবেন। এর পাশাপাশি আপনারা যে কাজটা করবেন, আপনারা কিন্তু চাইলে না এটা করা আমি মনে করি কিছুটা উচিত। একেবারে রিসেন্ট বিগত ৫ বছরের খুব বেশি যাওয়ার দরকার নাই। ১ম এ ২ টার্গেট করবেন বা ৩ টার্গেট করবেন। তারপরে ৫ বছর টার্গেট করবেন। করার পরে প্রিভিয়াস বিজেএস এ যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলা দেখবেন। আমি নিজে যখন পরীক্ষা দেই, তখন আমি ১৫ বিজেএস এর যে প্রশ্নটা, সেটা পুরো সেট ফটোকপি করে নিয়ে ওই প্রশ্নটা প্রায় দিনই পড়তাম, রিডিং পড়তাম। মুখস্থ করব যে তা না। প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য যে মূল একটা প্রশ্ন আসলে কেমন হয় দেখতে। তো আপনারা চেষ্টা করবেন কোন বড় ভাইয়া আপু যদি পরীক্ষা দিয়ে থাকে আপনাদের, তাহলে উনাদের এই যে প্রশ্ন ব্যাংকে তো অবশ্যই প্রশ্ন থাকে। একটা সেট ১৭ বিজেএস এর কোয়েশ্চেন কালেক্ট করে ফেলবে এবং ঘুরে ফিরে ওইটা আপনি বারবার রিডিং পড়বেন। মূল প্রশ্ন যাতে একটা মানে অনুভূতি থাকে যে মূল প্রশ্নটা কেমন। প্রশ্ন ব্যাংকে তো টপিক বেসড তুলে দেয় একবারে টানা ঢালাও ভাবে তুলে দিছে ওরা। প্রশ্নটা তো আসলে ঐরকম না। আপনারা এটা ম্যান্ডেটরি এমন কিছু না। আমার কাছে এটা ভালো মনে হইছে যে এরকম একটা মূল প্রশ্ন যদি দেখে যাওয়া যায়, বড় সিনিয়রদের কারো কাছ থেকে যদি একটু ফটোকপি করে নেওয়া যায়, তাহলে নেওয়ার চেষ্টা করবেন, কালেক্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, দিয়ে প্রশ্নটা একটু দেখবেন। এখন ল পার্টে তাহলে ৬ টা পার্ট। দেখেন আপনি মোটামুটি প্রতিটা পার্টে যদি ৩ দিন করে টার্গেট করেন, তাহলে আপনার কতদিন হচ্ছে? ৩, ৬, ১৮। এখন আপনার হাতে সময় যেহেতু বেশি আছে, আপনি ৪ দিন টার্গেট করেন একেকটা পার্ট। ৪, ৬, ২৪। আমরা ১ম এ ৪ দিন টার্গেট করি দেখেন। যদি আপনি ৪ দিন টার্গেট করেন, তাহলে আপনার হাতে সময় থাকতেছে প্রতিটা সাবজেক্ট পড়ার জন্য ৪ দিন করে। এখন এই যে প্রতিটা সাবজেক্ট পড়ার জন্য আপনি ৪ দিন সময় রাখলেন হাতে, এই ৪ দিন কি আপনার আসলে লাগবে সব কোর্সের জন্য? দেখা গেল কোন একটা কোর্সে আপনার প্রস্তুতি ভালো। একটা মানুষ তো সব দিকে খারাপ হয় না। এমন অবশ্যই কোন না কোন একটা কোর্স আছে যেটাতে আপনার প্রস্তুতি একটু ভালো। যেমন আপনি ফ্যামিলি ল চাইলে ১-২ দিনে রিভিশন কমপ্লিট করে ফেলতে পারবেন। একদম ম্যারেজ, ডিভোর্স, ডাওয়ার মেইনটেন্যান্স যত চ্যাপ্টার আছে, আইন-টাইন যেগুলা যা আছে আপনি যদি মনে করেন যে আমি একদম একদিন একটানা পড়ে
2 দিন পরে হিন্দু ল, মুসলিম ল কমপ্লিট করে ফেলবো। তাহলে এখান থেকে 2 দিন যে টাইমটা বাঁচবে, এই 2 দিন সময় আপনি কোথায় ব্যয় করবেন? যে কোর্সটা আপনার কাছে একটু কঠিন মনে হয়। অতিরিক্ত সময় দিবেন সেই কোর্সে একটু। ধরেন আপনার মনে হলো সংবিধানটা আমি একটু ভালো করে পড়তে চাই। কিছু পেপার কাটিং পড়বো। রিসেন্ট কি হচ্ছে না হচ্ছে দেশে, সংবিধান কি পরিবর্তন আসলো, কি আসতে পারে, কি প্রস্তাবিত। তাহলে আপনি সংবিধানের এখান থেকে একটা দিন সংবিধানকে দিয়ে দেন। আপনার যদি মনে হয় যে আমার স্পেশাল ল গুলা তো একাডেমিক লাইফে কম পড়া হইছে, তাহলে আমি একাডেমিক লাইফের যে স্পেশাল ল এর আমার যে ঘাটতি, সেটা আমি কাটায় উঠি। এরকম চিন্তা করে কিন্তু আপনি স্পেশাল ল তে একটা দিন বেশি দিতে পারেন। আবার ধরেন প্রপার্টি ল তে হয়তো আপনার প্রিপারেশন খুব ভালো। তো প্রপার্টি ল তে আমি হলে ২ দিনের মধ্যে সব আইন রিভিশন কমপ্লিট করে ফেলতে পারতাম একদম সুন্দরভাবে রিটেন এর জন্য। যেহেতু আমার একাডেমিক লাইফ থেকে বেশ ভালো মতো পড়া ছিল, বই দাগানো ছিল। সেকশন গুলাতে কোথায় কতটুকু কি পড়তে হবে না হবে ইম্পোর্টেন্ট সেকশন নিজে যেভাবে দাগায় রাখছিলাম এরকম দাগানো ছিল। আবার ধরেন এভিডেন্স অ্যাক্ট নিয়েও আমার চিন্তা ছিল না। আমাদের ম্যাডাম আমাদেরকে অনেক সুন্দর করে এভিডেন্স অ্যাক্ট পড়াইছেন। শুধু পড়ান নাই ৫ বার করে একই আইন লিখে নিছেন। দেখে হোক খাতায় বা যেভাবেই হোক। তো একটা জিনিস দেখে যদি একটা মানুষ ৫ বার লেখে তার তো 50% এমনিতেই মাথায় উঠে যাবে না চাইলেও। তো এই যে ধরেন এভিডেন্স অ্যাক্ট নিয়ে আমার কোন চিন্তা ছিল না। প্রপার্টি ল টা আমার ভালো পড়া ছিল। একাডেমিক লাইফ থেকে মোটামুটি ভালো পারতাম। ফ্যামিলি ল নিয়ে আমার অত টেনশন ছিল না। তো আপনাদের যে আমার মতো হবে বা অন্য আরো অনেকের মতো হবে বিষয়টা এরকম না। দেখা গেল আপনি হয়তো খুব ভালো সিপিসি পারেন, সিভিল পারেন বা আপনার হয়তো ক্রিমিনাল সেক্টরটা খুব ভালো পড়া আছে। তখন আপনি কি করবেন? আপনার সুবিধা মতো কোর্সটাকে নিজে সাজায় নিবেন। আপনার প্ল্যানটাকে সাজায় নিবেন। যারা একা পড়াশোনা করবেন, তারা নিজেদের প্ল্যানটাকে এভাবে সাজায় নিবেন। আর কেউ যদি কোথাও কানেক্টেড থাকেন, কোন সিনিয়রের হেল্প নেন, আমি বলব যে আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি। কেন করি জানেন? কারণ আমরা কিন্তু যে যত বড়ই হয়ে যাই না কেন, একটা মানে কি বলবো যে মাথার উপরে সবসময় চাপ না থাকলে আমরা কিন্তু আগাইতে চাই না। দেখা যায় এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে যায় কিন্তু। কি পড়বো, কি পড়তেছি, কি না পড়তেছি। তো আপনার যদি মনে হয় যে আপনি কারো একটা সহযোগিতা নিয়ে খুব ভালোভাবে আগাইতে পারবেন। কি পড়তে হবে আপনার এই বার্ডেনটা আপনার মাথা থেকে আরেকজন শিফট করে তার নিজের মাথায় নিয়ে নিল। সে আপনাকে সহযোগিতা করল। হয়তো আপনার 80% কষ্ট নিজের করতে হচ্ছে, 20% কষ্ট কমায় দিল আরেকজন। তাও তো লাভ। বা 50% আপনার মাথায় থাকলো, 50% আরেকজনের মাথায় থাকলো। তাহলে কিন্তু আপনি অনেকটা বার্ডেন ফ্রি থাকবেন এবং দেখেন একটা প্রিলি পাস করে একটা রিটেন পাস করতে যা লাগে, আমি বলব যা লাগে। আপনি ম্যাথ ভালো পারেন না? আপনি ম্যাথের একটা টিচার নেন। ভার্সিটিতে তো অনেক স্টুডেন্টরা পড়ায় না? অনলাইনে তো এখন অনলাইনের যুগ অনেকেই পড়ায়। আমার ছোট বোন সে ইঞ্জিনিয়ারিং পড়ে। আমার ভাই কিন্তু ওদের ভার্সিটির একজন সিনিয়রের কাছে অনলাইনে পড়ে ফিজিক্স, কেমিস্ট্রি। তো এখন আপনার যদি মনে হয় যে আমি ম্যাথ ভালো পারি না, আপনার একটু প্রয়োজন একজন হেল্প, কারো একজনের হেল্প প্রয়োজন। আমি হয়তো বিজ্ঞান বুঝিই না, আমার কারো একটা হেল্প প্রয়োজন। এখন এটা আবার অনেকটা ডিপেন্ড করবে ফিন্যান্সিয়াল ক্যাপাবিলিটির উপরে। আপনি একজন টিচার হয়তো নিতে পারলেন। তাহলে আপনি ম্যাথটা দেখায় নেন। আপনার যদি সেই সামর্থ্য থাকে, রাইট টাইমে রাইট জায়গায় ইনভেস্ট করেন। কিন্তু আপনার যদি সেই সামর্থ্য না থাকে তাহলে আপনি কি করবেন? যদি আর্থিক সামর্থ্য না থাকে তাহলে নিজের দায়-দায়িত্বটা নিজেকে নিতে হবে। সেটা কিভাবে নিবেন? এখন তো অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ। এখন কিন্তু ডাক্তার কি প্রেসক্রিপশন দিল, এইটাও আমরা এনালাইসিস করে জানতে পারি যে এইটা কিসের ওষুধ কেন দিল, কি কাজ হয়, কি অকাজ হয়, রিঅ্যাকশন কি হয়। আপনাকে যদি নিজের অবস্থান পরিবর্তন করতে হয়, তাহলে হয় আর্থিকভাবে সচ্ছল হলে আপনি কারো সহযোগিতা নিবেন। যদি না হয়, হয়তো আপনার একটা বন্ধু ভালো ম্যাথ পারে, তার হয়তো প্রিলি পাস হয় নাই। তার কাছ থেকে আপনি সহযোগিতা নেন। তাও যদি না হয়, আপনি অনলাইনে দেখবেন যে গিয়ে সরল অঙ্ক লিখে সার্চ করলে YouTube এ গিয়ে দেখবেন যে অনেক মানুষজন অঙ্ক করে বসে আছে, অঙ্ক করতেছে বসে। তাহলে আপনার নিজের ট্র্যাকটা ধরে রাখতে হবে যে আমি এভাবে আগাবো। এখন যদি এভাবে আপনি আগান, তাহলে কিন্তু আপনার যে জায়গাগুলোতে দুর্বলতা, সেগুলো অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তাহলে দেখেন, একটা গেল হচ্ছে ল পার্টে তাহলে আপনি ৪ দিন করে সময় বরাদ্দ করলেন। ৪ দিন করে সময় বরাদ্দ করে এভাবে একটা কোর্স প্ল্যান ঠিকঠাক করে কোন আইনে কি পড়বেন এগুলা সব নিজে থেকে ডিস্ট্রিবিউট করে নিয়ে, খসড়া প্রস্তুত করে নিয়ে টানা পড়াশোনা শুরু করবেন। ডেইলি বেসিস এ আপনার একটা টার্গেট থাকবে। যেমন প্রতিদিন আপনি হয়তো কয়েকটা আইন পড়ার জন্য রাখলেন। প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন দেখার জন্য ২ ঘন্টা রাখলেন। তারপরে মনে করেন যে আ
জেনারেল পার্টের জন্য কিছু জিনিস রাখলেন। তো এইভাবে একটা দিনকে সাজাতে হবে আপনার এবং আমি এখানে একটু আপনাদেরকে ইন্টারফেয়ার করি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে কি যে আমি যখন প্রিলি পরীক্ষা দেই, প্রিলির সময় আমার অমানসিক পরিশ্রম হইছে, ভয়াবহ কষ্ট হইছে। কিন্তু রিটেনের সময়ে যেহেতু টাইম ছিল, আমার আসলে অত অমানসিক কষ্ট হয় নাই। তবে পরিশ্রম হইছে। পরিশ্রম হয়নি বললে তো ভুল হয়। এই প্রিলি, রিটেন এই পুরোটা সময় একটানা পড়ালেখা করতে হইছে। ফাঁকি দেওয়ার বিন্দুমাত্র সুযোগ পাই নাই। মানে একটা মিনিট, একটা সেকেন্ড নষ্ট করার সুযোগ পাইনি এবং ঈদের দিনে আমার মনে আছে ঈদের পরপর পরীক্ষা। তো ঈদের দিনে আমি আমার বন্ধু-বান্ধবের ডিউটি ছিল হসপিটালে। তো আমি একটা ঈদে মানে ওদের সাথেই ঈদেও ছিলাম ওদের সাথেই। মানে আমার বান্ধবীদের সাথে আরকি। তো ওদের সাথে থেকেও ঈদের দিনেও কিন্তু আমি পড়ালেখা করছি। বইটা খুলে নিয়ে বসছি। আসলে মানে ছোটবেলায় আমাদের ঈদের আনন্দটা যেরকম থাকে, বড়বেলায় তো আসলে এরকম হয় না। এই যে দেখেন একটা স্যাক্রিফাইস কিন্তু লাইফটাকে অনেকটা ইজি করে দিছে না? তো আপনাকে চিন্তা করতে হবে এখন আমার ভাইয়ের বিয়ে, অমুকের বিয়ে, তমুকের বিয়ে। অনেক বড় একটা অকেশন আমি মিস করে ফেলতেছি। এগুলা আসলে চিন্তা না করে চিন্তা করতে হবে যে আমি এখানে ইনপুট দেই, সর্বোচ্চ বেস্ট আউটপুট পাওয়ার আশাতেই দিব। তো অনেকে আবার বলে যে, "আপু আমার অমুক আত্মীয়র বিয়ে।" আমাকে এরকমও মানুষজন মেসেজ দেয় যে, "অমুক আত্মীয়র বিয়ে। আমি তো রিটেন মনে হয় না পাস করব। তার চাইতে থাক বিয়েটা থেকে ৭-৮ দিন ঘুরেই আসি।" বা ট্যুরে যাচ্ছি ৭-৮ দিন ঘুরেই আসি। দেখেন, আপনি যে পাস করতে পারবেন না এটা আপনি আগেই কিভাবে ধরে নিচ্ছেন? পরীক্ষাটা দেন। এমন তো হতেও পারে যে আপনি হয়তো ওই ৭-৮ দিনের এফোর্ট এ পাস করতেও পারতেন। তো এইজন্য আমি বলব যে আগামী যে রিটেন না হওয়া পর্যন্ত যারা রিটেন দিচ্ছেন আপনাদের লাইফের সব ইম্পোর্টেন্স যেন এই পরীক্ষাটার উপরেই থাকে। পরীক্ষাটার প্রতি থাকে। তো দেখেন এই যে এখন আমরা দেখলাম ল পার্ট এর জন্য আপনি ৪ দিন বরাদ্দ রাখছেন। জেনারেল পার্ট এর জন্য এখন তাহলে আপনি কি করবেন? জেনারেল পার্ট এর জন্য আপনি ৫ টা সাবজেক্ট পড়তে হবে আপনাকে। ৫ টা বা ৬ টাই ধরে নিলাম। জেনারেল পার্টেও আপনি ৪-৬ ২৪ দিন রাখেন। তাহলে দেখেন এই যে ৪ দিন, ৪ দিনে আপনি ল পড়বেন প্লাস জেনারেল পড়বেন। এখন এই ৪ দিনের মধ্যে কোর্স ডিস্ট্রিবিউট করে নিতে পারেন। যেমন আপনি যদি আমার মতো হন, আমি যেটা করছি যে পুরা কোর্স প্ল্যান করে একটা কোর্সে হাত দিয়ে ওই কোর্সটা পুরাটা শেষ করে তারপরে আমি অন্য কোর্স পড়ে আসছি এবং অন্য কোর্সে কি করছি? রিভিশন চালায় আসছি। আপনি চাইলে এভাবে করতে পারেন। অথবা আপনার কাছে যদি মনে হয় যে এটা খুবই মনোটোনাস হয়ে যাচ্ছে, বারবার একই জিনিস রিপিটেডলি পড়তেছি ৩-৪ দিন থেকে, এটা আমার জন্য খুব বিরক্তিকর হচ্ছে। তখন আপনি করবেন কি? ২ টা কোর্স একসাথে টার্গেট করতে পারেন বা একটা কোর্সকে ভেঙে সিভিল পার্ট এর মধ্যে তো অনেকগুলো আইন আছে। হয়তো ধরেন ২ দিন কিছু আইন রাখলেন, বাকি ২ দিন অন্য কিছু আইন রাখলেন। অথবা আপনি এরকম করতে পারেন ২ দিন সিভিল রাখলেন, ২ দিন ক্রিমিনাল রাখলেন। এভাবেও কিন্তু আপনি আপনার প্রস্তুতিটা সাজাতে পারেন। আর জেনারেল পার্ট এর জন্য ২৪ দিন মানে কিন্তু হিউজ টাইম, হিউজ টাইম। আমি বলব কি মানে আপনি যদি ৩০ টা দিন কাজে লাগাইতে পারেন। আমি তো ২৪ দিনের একটা প্ল্যান জাস্ট আপনাদেরকে বলতেছি। তার মধ্যে রিভিশন করবেন বাকি ওইদিকে গিয়ে আবার ৬ দিন। তো আবার যদি ১ মাস টাইম বোনাস পেয়ে যান, ডিসেম্বরে যদি কোন কারণে পরীক্ষা না হয় বা ডিসেম্বরের ১৫ তারিখে হয়, তাহলে ওইদিকে তো আরো ১৫ দিন বেশি পাবেন। মানে আমি একদম লিস্ট টাইম ধরে কথা বলতেছি। কারণ আমরা সবসময় সর্বনিম্ন সময় ধরে আগাবো। পরে যদি বেশি পাই তাইলে তো খুবই ভালো। তখন আমরা আরো ভালো মতো রিভিশন দিব। তো আমার মনে হয় কি যে আমরা যেই মানুষজন বেশিরভাগ বাঙালি তো আমরা সেম। টাইম পাইলেও আমরা ওই টাইম নষ্টই করি। অতিরিক্ত টাইম পেয়ে খুব একদম মানে মহাভারত যুদ্ধ করে ফেলছি। এরকম খুবই কম মানুষজনই করে বলে আমি মনে করি। আমার সাথে আপনারা সহমত হবেন কিনা আমি জানি না। কিন্তু আমিও তো আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম। পরীক্ষা যেই পিছায়, অমনিই মনে করেন যে মনে, মনে ডিজে পার্টি। যে আরে থাক বাবারে বাঁচলাম আজকে রাতটা আগে ঘুমায়ে নেই। পড়ালেখা করার এখন দরকার নাই। তো আমরা কিন্তু এরকমই সবাই বেশিরভাগ মানুষজন। তো আপনি যতটুকুই সময় পান না কেন, চাপে না পড়লে জীবনে কিছুই আগায় না। কারোরই কিছুই আগায় না। শুধু আপনাদের না। জব লাইফ এ বলেন, একাডেমিক লাইফ এ বলেন, যে বেকার তারও সবার। তো এখন আপনি কিন্তু এই যে পুরো ২৪ দিনের একটা কোর্স প্ল্যান রেডি করে ফেলতে পারেন এবং আমি বলব ১ম এ ২ টা দিন ব্যয় করেন যারা নিজেরা পড়বেন। তাদের
এখন মনে হচ্ছে যে আমি কোনো টাইম ওয়েস্ট করব না, কারো কোনো গাইডলাইন চাচ্ছি না, কোনো কিচ্ছুর আমার প্রয়োজন নাই, আমি নিজে নিজের পড়ালেখা গোছাবো। তারা এখন সুন্দরভাবে 2 দিন টাইম নিয়ে নিজেরা কি কি পড়বেন, কতটুক পড়বেন, কোন আইনটা আপনার মূল টার্গেট, কোনটা ভালো পারেন, কোনটা খারাপ পারেন, কোনটাতে বেশি টাইম দিতে হবে, এগুলো সবকিছু গুছায় ফেলেন। আচ্ছা, এখন কারো যদি এমন থাকে যে আপনি কোনো একজন সিনিয়রের হেল্প নিচ্ছেন বা কোথাও কারো একটা সাথে কানেক্টেড আছেন, সেই ক্ষেত্রে আমি বলি, আমরা অনেকে কি করি, টাকা পয়সার সমস্যা যদি না থাকে, তখন আমরা করি কি, একাধিক মেন্টর রেখে দেই। দেখা গেল যে ৩ টা ৪ টা জায়গায় আমরা পরীক্ষা দিচ্ছি বা পড়া কন্টিনিউ করতেছি। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ছোট্ট পরামর্শ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দিতে চাই। সেটা হচ্ছে, আপনার ওই যে একটা কথা আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। আপনি যেকোনো একজনকে ফলো করে আগাবেন, ওই একজনের সাথে বাকি আরেকজন থাক বা ২ জন থাকুক না কেন, তাদের যে অতিরিক্ত ইনফরমেশন যেগুলা মিলে গেল, সেগুলো তো ২ পক্ষের মিলেই গেল। আরেক পক্ষ থেকে যদি কোনো অতিরিক্ত ইনফরমেশন পান, তাহলে সেটা এড করে ফেলবেন। আর ধরেন আপনি ২ টা জায়গায় পরীক্ষা দিচ্ছেন, তাহলে আপনি এই ২ টা জায়গায় শুধু এক্সাম গুলা কন্টিনিউ করেন। একই সাথে যদি আপনি ওই ২ টা জায়গায় এক্সাম দেওয়ার ক্ষেত্রেও একটা সিলেবাস ফাইনাল খুব ভালো মতো পড়বেন, আরেকটা র‍্যান্ডমলি এক্সাম দিবেন। যদি কেউ ২ জায়গায় পরীক্ষা দেন বা পড়েন, তাহলে আপনার লাভ কি হবে? একটা আপনি র‍্যান্ডমলি পরীক্ষা দিচ্ছেন, ওইটাতে আপনি জানেন যে আপনি না পড়ে পরীক্ষা দিচ্ছেন। আপনার নরমাল ব্রেইনের ক্যাপাসিটি কি, কেমন কি, কত কি মনে রাখতে পারতেছেন, এটার একটা যাচাই বাছাই হবে। এবং পরীক্ষার হলে এই জিনিসটা কাজে আসবে কিভাবে? যে অনেক প্রশ্ন তো অপরিচিত থাকবে, যেগুলো আগে পড়ে আসছেন, ভুলে গেছেন বা কোনদিন পড়েনই নাই। এরকম প্রশ্নগুলা দেখে ভয় পেয়ে যাবেন না সহজেই শুরুতেই। আর আরেকটা বিষয় কি হবে? আপনি যদি আরেকটা জায়গায় ভালো করে পড়ে পরীক্ষা দেন, তাহলে ঐখানকার পড়াটাই ওই একটা সিলেবাস ধরেই কিন্তু আপনি আগাতে পারবেন। তার মানে মূল কথা হচ্ছে, আপনি ১৪ জায়গায় পরীক্ষা দেন, প্র্যাকটিস করেন, যা খুশি করেন। কিন্তু আপনার একটা টার্গেট থাকবে। একটা টার্গেট থাকবে, পাশাপাশি আপনি অন্যগুলা ধরে, ধরে আগাবেন। আর যদি আপনি একা নিজে পড়াশোনা করেন বা একান্তই একজনের সাথে কানেক্টেড থাকেন বা বন্ধু-বান্ধবরা মিলে পড়ালেখা করতেছেন, তাহলে ভিন্ন কথা। তাহলে সেভাবেই আগাইতে হবে। তো যাই হোক, আপনার জন্য যেটা ভালো, আপনি যেভাবে প্ল্যান করছেন আপনি আপনার লাইফে সেভাবেই আগান, যেন শুধু প্ল্যানটা কোনভাবেই ভেস্তে না যায়, সাকসেসফুল হয় সব রকম উপায়ে যাতে, এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে আগাতে হবে। সেটা যেভাবেই হোক না কেন আপনার। তারপরের কাজ হচ্ছে একটা টার্গেট সেট করা। সবার কিন্তু একটা টার্গেটেড কোর্স থাকে। এখন এখানে ২ টা ব্যাপারই আছে। এই যে ধরেন আপনি টার্গেট করলেন কি, যে আমি ফ্যামিলি ল তে ভালো মার্ক ক্যারি করব। ফ্যামিলি ল তে আপনি ভালো মার্ক ক্যারি করার টার্গেট করে পড়ালেখা শুরু করলেন। আনফরচুনেটলি ফ্যামিলি ল এর প্রশ্ন এতটাই কঠিন হলো যে আপনি যে প্রপার্টি কোর্সটাকে হেলায় ফেলায় ধরে রেখেছিলেন, যে পড়লে পড়লাম, না পড়লে নাই, ওই কোর্সের প্রশ্নটা আবার সোজা হয়ে গেছে। এইজন্য আপনার প্রস্তুতি থাকতে হবে এমন, যেটা আপনার টার্গেটেড কোর্স, সেটাতে আপনার বেস্ট এভার প্রিপারেশন থাকবে। যেই কোর্সটা আপনি মোটামুটি পারেন, খুব আহামরি ভালো পারেন না, সেটাতেও আপনার বেটার যেন থাকে প্রস্তুতি। কারণ কোন কারণে দেখা গেল ওই প্রশ্নটা ইজি হয়ে গেছে, ওইটা থেকে যাতে আপনার এক্সপেক্টেড মার্ক চলে আসে। এইজন্য ৬ টা অংশকেই, আইনের ৬ টা অংশকেই খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আইনের অংশ নিয়ে বলে জেনারেল পার্টে যাব। দেখেন, আইনের পার্টের একটা সুবিধা কি? আমি একটা কথা সবসময়ই বলি, আইন হচ্ছে আমাদের ঘরের লোক। ঘরের লোক মানে কি? আমরা এই যে 1st ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত পড়ালেখা করে আসছি, যে একেবারে বোকা, যাকে আমরা একদমই ব্যাক বেঞ্চার মনে করি, যে স্টুডেন্টটা কিছুই জানে না, পারে না, যে বলতেছে যে আমি কিছুই পারি না, সেও কিন্তু পড়ালেখা করে পাস করে আসছে। ওর মাথাতেও কিছু না কিছু হলে আছে কিন্তু। এখন ওর ধরেন 30% মাথায় আছে, বাকি 70% ওকে ইনপুট দিতে হবে। কারো হয়তো 70% মাথায় আছে, 30% ইনপুট দিতে হবে। কিছু তো আছে, ল পার্টটার সাথে আপনি পরিচিত। ল পার্টের প্রশ্নগুলাও বইয়ের ভিতর থেকেই হবে, আইনের ভিতর থেকে হবে, রেলেভেন্ট কোয়েশ্চেন হবে। কিছু না পারলেও আপনি আপনার কনসেপ্ট থেকে কিছুটা আনসার করতে পারবেন। সেজন্য ল পার্টকে গুরুত্ব দিতে হবে।
যে যা পড়ালেখা করে আসছি বা যা পড়ে যাব সেগুলো থেকে যেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে আসতে পারি। এখন যদি জেনারেল পার্টের কথা বলি, তাহলে দেখেন জেনারেল পার্টে একটা বিষয় হচ্ছে, যদি আপনার কপাল ভালো থাকে তাহলে জেনারেল পার্ট থেকে আপনি খুবই ভালো মার্ক ক্যারি করতে পারবেন। যদি আপনার কপাল খারাপ হয় তাহলে শুধুমাত্র জেনারেল কোর্স দিয়ে আপনি ডুবে যাবেন। কিরকম করে? ধরেন বাংলা পরীক্ষা, আপনি ভাবছেন কি আমি আইনে খুব ভালো। বাংলা-টাংলা এগুলা কিসের কি? এগুলা আমার অত পড়ার ইচ্ছা নাই। যেগুলা লিখিত অংশ ওগুলা আমি লিখবো বানায়, বানায়। আমার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো। দেখেন, আমি যখন পরীক্ষা দেই, সাহিত্যে ২, ৩, ৪ এর উপরে আমাদের সাথে রিকমেন্ডেড মানুষজন এর উপরে খুবই কম পাইছে। আমি যত বন্ধু-বান্ধব পরিচিত চেনা জানাকে জিজ্ঞেস করছি ৩ টা ৪ টা। এখন প্রশ্নটাই যদি এমন হতো যে ১০ এ ১০ পাওয়ার মতো প্রশ্ন ছিল, 50% মানুষ ১০ এ ১০ পেত। তাহলে ধরাটা খাইতাম কোথায়? ধরেন আমি কোন প্রস্তুতি বাংলা সাহিত্যে নিলাম না কথার কথা। ধরেন মানুষ পাচ্ছে ৯, আমি পাইছি ২। মার্কের গ্যাপ হয়ে গেল কত? ৭। আবার আমি ভাবতেছি কি আমি দিয়ে অনেক নাম্বার তুলবো। কিন্তু ম্যাথের প্রস্তুতি আমার খুবই খারাপ। দেখা গেল আমি ম্যাথেও ২০ মার্ক, ১০ মার্ক, ১৫ মার্ক পিছায় গেলাম। তাহলে এইভাবে যদি আমি কন্টিনিউয়াসলি পিছাইতে থাকি, ইংরেজি গ্রামার ভালো পারি না, ভালোমতো পড়ি নাই, কে বেশি গুরুত্ব দিতে গিয়ে, তাহলে কিন্তু পিছাইতে, পিছাইতে আপনি একদম বের হয়ে যাবেন। লিস্ট থেকে বের হয়ে যাবেন। এখন সেজন্য আপনাকে প্রতিদিন কি করতে হবে? প্রতিটা দিন প্রিভিয়াস বিসিএস এর কোয়েশ্চেন সলভ করবেন। বিজেএস এ আসা প্রিভিয়াস ইয়ার এর যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে গ্রামার পার্টের যেগুলা, গ্রামার অংশের বাংলার, সাহিত্য অংশ বাংলা, ইংরেজি গ্রামার, ইংরেজি লিটারেচার, তারপরে ধরেন বিজ্ঞানের যে প্রশ্ন যেগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে, এগুলা প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করা মাস্ট। আমি মনে করি ম্যান্ডেটরি। এখন বাংলা, ইংরেজি রিটেন পার্টের জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি সলভ করতে চান ভালো কথা করলেন, না যদি চান ওগুলো খুবই কম রিপিট হয়। আপনি হয়তো নিজের মতো গদবাঁধা একটা পড়াশোনা করে যেতে পারবেন। ম্যাথের জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করা মাস্ট। ম্যাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবেন সবগুলা। যে নিয়ম কানুনগুলো থেকে সিলেবাসে ম্যাথ দেওয়ার কথা, সেই নিয়মগুলো ফলো করে 9-10 পর্যন্ত বোর্ড বই পুরাটা কমপ্লিটলি শেষ করবেন। আপনার কাছে কোনো না কোনো গাইড বই অবশ্যই থাকবে। সেই গাইড বই থেকে বিজিএস এর যে ম্যাথ হাবিজাবি যেগুলা, এগুলা প্র্যাকটিস করে ফেলবেন। জ্যামিতি পড়ে ফেলবেন কিছু। জ্যামিতি যারা একদম বাদ দিয়ে যান এটা কিন্তু কিছুটা রিস্কি। আমি মনে করি যে অল্প হলেও পড়ে যাওয়া উচিত। মনে করেন একদম ৮ টা ১০ টা অন্তত পড়ে যান। যদি একটা চলে আসে, যেমন আমার নিজেরই একটা জ্যামিতি কমন আসছিল। আমি ওইটা আনসার করতে পারছি। তো আমি যদি একদমই একান্তই না পড়ে যাইতাম তাহলে তো আসলে পারতাম না। তখন ওইখান থেকে আমার আরো ৫ নাম্বার কমে যেত। তো ৫ মার্কের ব্যবধানে সিরিয়াল পিছে কিন্তু অনেক, অনেক দূরে চলে যেত। যদি তাই হতো। তো এইজন্য আমি বলব যে জ্যামিতিও হালকা পাতলা দেখেন। আর ম্যাথের জন্য এখন থেকে আপনারা যে কাজটা করবেন, প্রতিটা দিন ১ ঘন্টা করে ম্যাথের জন্য রাখবেন। প্রতিদিন। মানে অন্য কোর্স যা পড়েন, পড়েন। ম্যাথের কোনো সিলেবাস ৪ দিন নাই। ম্যাথের কোনো ৩ দিন ৪ দিন নাই। ম্যাথের একটা সিলেবাস রেডি করে আজকে থেকে পারলে ক্লাস শেষ করে বের হয়ে গিয়েই ৫ টা ম্যাথ করে ঘুমাবেন রাতে। তাহলে ম্যাথ এভাবে শুরু করবেন। আপনি চাইলে জেনারেল পার্টের টার্গেট ফিল করে টার্গেটেড পড়া রাখবেন মনে করেন ২ দিন বা ৩ দিন। ওই ৩ দিন শুধু ওই সাবজেক্ট পড়বেন আর বাকি প্রতিদিন অল্প, অল্প করে সব সাবজেক্ট একটু করে চাইলে টাচ করতে পারেন। কারণ এগুলোর সাথে দীর্ঘদিন কোনো যোগাযোগ নাই। অনেকের যোগাযোগ নাই। আপনি হয়তো প্রতিদিন আপনি চিন্তা করলেন যে আজকে আমি পুরা বাংলাটা একবার পড়ে ফেলবো ২ দিনে। কিন্তু প্রতিদিন আমি একটু মুখস্থ যে অংশগুলা এগুলার জন্য ০.৫ ঘন্টা করে ২০ মিনিট করে টাইম রাখবো। ইংলিশ লিটারেচার কি আপনি ৪ দিনে পড়ে মনে রাখতে পারবেন? পারবেন তো না। ওইজন্য আপনাকে কি করতে হবে যে আমি ১০ দিনের একটা টার্গেট করি যে ১০ দিনে আমি সাহিত্যই পড়বো ঘুরে ফিরে। কিন্তু অন্য পড়ার পাশাপাশি। এছাড়া ২ দিন আপনি টাইম রাখলেন যে এই ২ দিনে পুরো ইংরেজি সিলেবাসটা আপনি একবার করে প্র্যাকটিস করে দেখে শুনে প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন টোয়েশ্চেন গুলা করে ফেলবেন সব। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আপনি কেমনে বলতেছেন পানির মতো যে আমরা ২ দিনে শেষ করব। তো আপনাকে অবশ্যই ২, ৩, ৪ দিন এর মধ্যে ৫ দিন, ৬ দিন সর্বোচ্চ। এইরকম টাইম নিয়েই কিন্তু সব কোর্স গুলাই পড়ে ফেলতে হবে। সর্বোচ্চ পরিশ্রম কষ্ট হলেও। দেখা গেল আপনি হয়তো নিজের মতো করে ওই যে বললাম যে কিছু কোর্সে আপনার প্রস্তুতি ভালো। ওখানে হয়তো আপনার ২ দিন টাইম দিলেই হচ্ছে। ওখানকার যে ২ দিন বাঁচলো সেটা আপনি অন্য কোর্সে দেন। বা আপনার কাছে যেটা মনে হচ্ছে যে আমার একটু বেশি টাইম দেওয়া প্রয়োজন সেটাতে আপনি বেশি টাইম বেশি এফোর্ট দেন। তো এভাবে কিন্তু পুরো কোর্সের একটা প্ল্যানিং রেডি করে নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করতে হবে।
এখন লেখার ব্যাপারে একটু বলি। চেষ্টা করবেন বাসায় একটু লেখালেখি করে যেতে। কারণ কি? দেখা যায় কি পড়তে, পড়তে আমাদের হাতে একটা অসারতা চলে আসে। অনেকের লেখা খারাপ হয়ে যায়। অনেকের লেখার অভ্যাসই চলে যায়। মানে কিছু লিখতে গেলে মাথার মধ্যে কিছু আসতেছেই না। তো এইজন্য লেখালেখি করবেন মাস্ট। অল্প হলেও মানে আপনাকে যে প্রতিদিন ১০০ মার্কের পরীক্ষা দিতে হবে বিষয়টা এরকম না। আপনি অল্প হলেও লেখালেখি করবেন। ধরেন আপনি প্রতিদিন ২০ মার্কের এক্সাম দিচ্ছেন বা ৩০ মার্কের এক্সাম দিচ্ছেন, ওটাই দেন। ওইটাই লেখেন। কিন্তু লেখেন। না দেখে লেখেন। আবার বই দেখে লিখলে কিন্তু হলো না। নিজের সাথে নিজে ফাঁকিবাজি করে তো আর লাভ নাই। তাহলে দেখেন আপনি প্রতিদিন লেখালেখিটা কন্টিনিউ করবেন। তখন পরীক্ষার হলে লেখার প্র্যাকটিসটা তখন থেকে যাবে। আর যেকোনো পরীক্ষা দেন, ২০ মার্কের দেন, ৩০ মার্কের দেন, ৪০ মার্কের দেন না কেন, একটা টাইম মেইনটেইন করবেন। টাইম মেইনটেইন করবেন। চিন্তা করবেন কি যে আমি ৩০ মার্কের একটা এক্সাম, আচ্ছা ঠিক আছে আমি ২০ মিনিট বা ১৫ মিনিটের বেশি লিখব না। ১৫ মিনিটের বেশি লিখব না। সময় ডিস্ট্রিবিউট করে নিবেন যে বিজেএস পরীক্ষায় আপনাকে ৫ টা প্রশ্ন আনসার করার জন্য টাইম থাকবে কত? ৩ ঘন্টা। তাহলে এই ৫ টা প্রশ্নের জন্য ৩ ঘন্টা। তাহলে একেকটা প্রশ্নের জন্য ৩০ মিনিট করে সময় পাচ্ছেন বা যে যতটুকু টাইম পাচ্ছেন আরকি ২০, ২৫, ৩০ যাই পান না কেন এটা ভাগ করে নিবেন। ১৫ থেকে ১৬, ১৭ মিনিটের মতো হয়তো পাবেন। তাহলে দেখেন এই যে প্রতি প্রশ্নে কতটুকু সময় পাচ্ছেন। এইটা কিন্তু খুবই, খুবই বেশি লক্ষণীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আরকি। আপনি যদি টাইমের মধ্যে শেষ করতে না পারেন, আচ্ছা এখানে আমি একটু ভুল বলছি যে আপনাকে টাইমটা আমি একদম মেনশন করেই দেই। মানে ৩৫ মিনিট, ১৫ বলছি ওইটা ভুলে। প্রতিটা প্রশ্নের জন্য আপনি মোটামুটি ৩৫ মিনিট টাইম পাবেন। ৫ টা প্রশ্নে ৩৫ মিনিটের মতো সময় পাবেন প্রতিটা প্রশ্নের জন্য। এই ৩৫ মিনিটের মধ্যে থেকে আবার কতক্ষণ ব্যয় হবে? শুরুতে ৫-১০ মিনিট চলে যাবে প্রশ্নটা পড়ে বুঝতে, কোনগুলো আনসার করবেন এইটা সিলেক্ট করতে। ৫-৭ মিনিট চলে যাবে। ওইটা যদি আমরা বাদ দিয়ে ধরি, আবার খাতা রিভিশন করার ব্যাপার আছে, লুজ নেওয়ার জন্য দাঁড়াবেন, স্বাক্ষর করবে স্যাররা, এগুলাতে অনেক ব্যাপার আছে। আপনি ৩০ থেকে ৩২ মিনিট ধরে রাখবেন। তো শুরুর দিকের কয়েকটা প্রশ্ন একটু বেশি সময় ৩৫ মিনিটই লিখবেন। শেষের দিকে একদম সর্বশেষ যে প্রশ্নটা, একটু ছোট প্রশ্ন লেখার টার্গেট করবেন যে যেটার লেখা কম কিন্তু গণিতের মতো নাম্বার তোলা যাবে। শেষের দিকে এরকম একটা প্রশ্ন রাখবেন যাতে অল্প সময়ে ধরেন ওখানে আপনি ২৫ মিনিট বরাদ্দ করলেন। তাহলে বাকি সব মিলে যে ১০ মিনিট আপনার ব্যয় হলো, ওইটা আপনি শেষের প্রশ্ন থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন। এখন সবই করলেন। ভালো একটা প্ল্যান করলেন। প্ল্যান মাফিক প্রতিদিন পড়ালেখা করলেন, কাজ করলেন, পরীক্ষা দিলেন, প্র্যাকটিস করলেন, লেখালেখি চালালেন। সবকিছু শেষে এরপরে আপনাকে করতে হবে কি? এরপরে আপনাকে রিভিশন করার জন্য আবার টাইম রাখতে হবে। তো রিভিশনের জন্য যে কাজটা করতে পারেন এখন থেকেই, কিছু জিনিসপত্র একটু শর্টকাট করতে পারেন। কিছু জিনিসপত্রের মধ্যে কি? মনে করেন সিআরপিসি পড়তেছেন আপনি। সিআরপিসি পড়ার টাইমে একটা খাতা মেইনটেইন করবেন। খাতা মেইনটেইন করে কি করবেন? সব তথ্য তো এখন লিখে নোট করার আপনার সময় নাই। আপনি মনে করেন আজকে আপিল পড়বেন। শুধু আপিল পার্টটা আপনি সংক্ষেপ করে একটা নোট বা আপনার বোঝার মতো করে একটা খসড়া রেডি করে ফেলেন। আপনি ধরেন পেনাল কোড প্রতিদিন অল্প, অল্প করে পড়ে, পড়ে লিখে, লিখে পেনাল কোডের একটা খসড়া রেডি করে ফেললেন যে যেটা আপনি পরীক্ষার আগের রাতে দেখে যাবেন। আবার ধরেন সিআরপিসি তেই দেখবেন যে ম্যাজিস্ট্রেট কোর্টের যে ট্রায়াল, সেশনস কোর্টের যে ট্রায়াল, এগুলো কিন্তু একটু বেশি ইম্পোর্টেন্ট এবং বড়। চাইলে আপনি এগুলা একটু খসড়া করে এক জায়গায় করে ফেলতে পারেন। মানে সব টপিক করতে হবে এরকম না। বেয়ার এক বেস পড়াশোনা করবেন, পাশাপাশি একটু খসড়া রাখবেন। মানে আমার এগুলা ছোট, ছোট নোট ছিল। মানে খুবই সংক্ষেপে একদম ড্রাফট। শুধুমাত্র আইনের টাইটেল হয়তো সেকশনের যে টাইটেল সেটা মাঝখানে ৪-৫ লাইন নিজের বোঝার মতো করে কোথাও কোনো ৫-৬ টা ওয়ার্ড, কোথাও হয়তো ২-৪ টা লাইন। এই জিনিসটা আমার এত ভয়াবহ রকম কাজে আসছে রিটেন পরীক্ষায় যেটা বলার মতো না।
কারণ শোনেন, আপনি যদি প্রবীর নিয়োগী হতে চান এখন, মাহমুদুল ইসলাম হয়ে যদি মাহমুদুল ইসলাম স্যার হয়ে যদি আপনি এখন বই লিখতে চান এরকম মোটা, মোটা নোট করেন, তাহলে আপনি এটা পড়বেন কখন? এই জিনিস পড়ার তো আপনার টাইম দরকার। আপনি রিটেন পরীক্ষা যখন দিবেন, একটানা পরীক্ষা হবে ১০ টা। সর্বোচ্চ মাঝখানে ২ দিন টাইম পাবেন ফাঁকা। সর্বনিম্ন ১ দিন। তাও কি সবার শেষ তারিখটা পড়বে শেষের পরীক্ষার আগের দিন, যদি আপনার কপাল ভালোও থাকে। একটা শুক্রবার পড়তে পারে। তো এখন আপনি ধরে নেন, যেমন আমি আমার পরীক্ষার মাঝখানে শুধু একটা শুক্রবার পাইছি। মনে, মনে ভাবছিলাম কত কিছু না জানি পড়ে উল্টায় দিব। কিন্তু বিশ্বাস করেন, পরীক্ষা দিয়ে শরীর এমন ছাড়া ছাড়বে, মানে আমার বিজেএস পরীক্ষা পরপরই মাস্টার্সের পরীক্ষা ছিল। আমার জাস্ট অরুচি এসে গেছিল যে, মানে মনে হচ্ছিল কি একটা বছর আমার বিশ্রাম নিতে পারলে ভালো হতো। রিটেন দেওয়ার পরে। এত ধকল গেছে। শারীরিক, মানসিক সব দিক দিয়ে। রিটেন পরীক্ষা ভালো করার একটা মূল মন্ত্র হচ্ছে ভালো মতো রিভিশন করে যেতে পারা। কারণ সবকিছু মাথায় রাখতে হবে কিন্তু। ধরেন আজকে একটা পরীক্ষা হবে বাংলা, কালকেই আবার ইংরেজি। মাঝখানে টাইম পাচ্ছেন ১২ থেকে ১৩ ঘন্টা রিভিশনের জন্য। সেই ১২-১৩ ঘন্টাও কিন্তু রিভিশন দেওয়া যায় না। কারণ ধরেন আপনি পরীক্ষার হল থেকে বাসায় ফিরতে, ফিরতে ৬ টা বাজবে। মনে করলাম যে আপনি ১ টা সেকেন্ডও নষ্ট করলেন না। তাও ৫:৩০ টার পরে ৬ টা বাজবে। বাসায় আসার পরে একটু তো রেস্ট করবেন, খাওয়া-দাওয়া আছে, গোসল দিবেন। ধরলাম আপনি ৭ টা বাজে ঠিক পড়তে বসলেন। ৭ টা থেকে ১২ টা পর্যন্ত ধরেন ৫ ঘন্টা পড়লেন। ১২ টা তো বাদই দিলাম। ১০ টা ১১ টা না বাজতেই আপনার চোখ লেগে আসবে একদম। তাও ধরলাম যে আপনি ৫ ঘন্টা তখন পড়লেন। আপনাকে তো ৬ ঘন্টা ঘুমাইতেও হবে মিনিমাম। তো সব মিলে না দেখা যায় ১০ ঘন্টাও রিভিশন দেওয়ার জন্য ওভাবে ফ্রেশ মাথায় পাওয়া যায় না। সেজন্য আপনাকে চিন্তা করতে হবে যে এত শর্ট টাইম এর মধ্যে কিভাবে আমি সবকিছু একবার করে দেখে যেতে পারবো। সেই প্ল্যান প্রোগ্রামটাও কিন্তু আগে থেকেই করে যেতে হবে। আজকে থেকে রিটেনের পড়া পড়বেন মানে রিটেনে ঢাকা যাওয়ার আগের প্রস্তুতি নিবেন। আমরা কি করি? ট্যুরে যাওয়ার সময় হয়তো ব্যাগ গোছাই, ভালো একটা ড্রেস কিনি, ছবি তোলার জন্য ফোন মেমোরি ফাঁকা করি। আমি এই কাজগুলা করি এট লিস্ট। আপনারা কি করেন জানি না। ছোট, ছোট আস্তে, আস্তে প্ল্যানিং করি যে এটা নিবো, ওইটা নিবো, আজকে এটা, কালকে ওইটা। মনে করবেন যে পরীক্ষার জন্য ট্যুর প্ল্যানিং এর মতো আপনার একটা প্ল্যানিং রেডি করতে হবে। প্ল্যান রেডি করতে হবে। একটা প্ল্যানিং থাকতে হবে যে আমি আসলে কি করব। তো সব আইন, সবকিছু সব তো আমি খাতায় নিতে পারব না। সংক্ষেপ করতে হবে। বই যত মোটাই হোক না কেন, কি, কি পড়বেন পাতা ভাঁজ করে রাখবেন প্রয়োজনে। যাতে পাতা উল্টায়ও সময় নষ্ট না হয়। প্রতিটা মুহূর্ত, মিনিট, সেকেন্ড সময়ের দাম আছে। আমি কি করতাম প্রতিদিন, মানে আমাদের সম্ভবত যতদূর মনে পড়ে ২:৩০ থেকে পরীক্ষা হতো। ২টা কি ২:৩০ থেকে পরীক্ষা হতো। তো টিকটিকি ঠিক, ঠিক বলতেছে। মানে ২:৩০ মনে হয়, ভুলে গেছি। আসলে অনেকদিন আগে পরীক্ষা দিছি তো। তো আমি যেটা করতাম দুপুরবেলা একদম সকাল থেকে তো পড়ালেখা করতামই। ১২ টার মধ্যে গোসল সেরে নামাজ পড়ে একদম বের হয়ে যেতাম। সাথে ২ রাকাত নফল নামাজও পড়ে যাইতাম যে আজকে যেন এই পরীক্ষায় ৭০ যাতে মার্কস পাই, ৮০ যাতে পাই, ৮৫ যাতে পাই। মানুষ তো সবকিছুই চাই আমরা। পরীক্ষা ভালো করতে চাই। সবই চাই। তো যাই হোক যেতাম। যাওয়ার পরে যেতে, যেতে আমি হয় একটা পাতলা বই নিতাম বা একটা খাতা নিতাম। যাই হোক কিছু একটা নিতাম। বেয়ার একটা নিতাম। রিক্সায় বসে যাইতে, যাইতে একটু দেখতাম ধারাগুলা। ওখানে গিয়ে আবার ওই ফুটপাতের উপরে বসে থাকতাম। বসে হলে ঢোকার আগ পর্যন্ত দেখা যেত ১৫ মিনিট আগে ঢুকছি হলে। পুরোটা সময় ওখানে তো ০.৫ ঘন্টা ৩০, ৩৫, ৪০ মিনিট আগে গিয়েই বসে থাকতাম। ঢাকা শহরের জ্যামে তো এই রিস্ক নেওয়া যাবে না। ওই ৩০, ৩৫, ৪০ মিনিট কারো সাথে কথাবার্তা বলতাম না। আইন-টাইন যা আছে তা কিছু দেখতাম। আমার মনে আছে এখনো পেনাল কোড পরীক্ষার দিনে হঠাৎ করে বৃষ্টি শুরু হইছে। একটা ছাতা মাত্র আমার কাছে। তো এটা নিয়ে ২-৩ টা বন্ধু-বান্ধব এসে সেই ছাতার নিচে দাঁড়াইছে। ওদের কাছেও বই আছে। বই না খুললে তো পড়তে পারবে না। তো তখন আমরা ওই গা ভিজে খাতা উল্টায়, উল্টায় পেনাল কোডের সেকশন গুলা দেখলাম অনেকেই একসাথে। কারণ শেষ দেখা একবারে যাকে বলে। এবং লাকিলি খুবই ভালো লাগছে আমার এটা দেখে যে একবারে লাস্ট মোমেন্টে আমি পেনাল কোড দেখে গেছি। পরীক্ষার হলে গিয়েই আমি আগে পেনাল কোড টাচ করছি। করে আমি একটু পেন্সিল দিয়ে মার্ক করে ফেলছি আশেপাশে ২-১ টা জায়গায়। আমার নিজের বোঝার মতো করে একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করছি যে কোনগুলা আমি অ্যান্সার করব, কোনগুলা সেকশন কত কি।
একটু মার্ক করে রাখছি। মানে আমার একটা প্রশ্নে না, সেটা অবশ্যই আমার খাতায় পেন্সিল দিয়ে। লিগালি যে খাতাটা আমি পাইছি পরীক্ষা শুরুর পরে আমার খাতায় আমি যা খুশি তাই লিখি। পেন্সিল দিয়ে আমি আমার খাতার শেষ পাতায় কোন কোন সেকশন গুলা কি আমার পরে দিয়ে যদি আমি ভুলে যাই চাপে পড়ে, এই জন্য আমি আগে লিখে রাখছি, একটু মার্ক করে খরচা করে রেখে দিচ্ছি। তো পেনাল কোডে আমার মনে হয় যে আমার একটা প্রশ্নে একটু উত্তরে ঝামেলা হয়েছিল, 2-2.5 মার্কের। বাদ বাকি সবগুলো আমি খুব সুন্দর মতো আনসার করতে পারছিলাম। রিসেন্টলি যেগুলো দেখে গেছি ওগুলাই দেখি যে পরীক্ষায় সেকশন গুলা মাথায় আছে ওই সময়ে। আইনটা যেহেতু টাইটেল গুলা একটু একটু দেখে গেছি, সাজাগুলা দেখে গেছি। তো আপনারা এইভাবে এখন থেকে রিটেনে ঢাকা যাওয়ার আগে সংক্ষেপে কিভাবে রিভিশন করবেন সেই প্রস্তুতিটাও যেন আজকে থেকেই শুরু হয়। একজন ভালো ছাত্রের বৈশিষ্ট্য হচ্ছে সে টেকনিক্যালি পড়ালেখা করবে, সময়ের কাজ সময়ে করবে, যখন যতটা ইফোর্ট দেওয়া প্রয়োজন সেটা দিবে, এবং সে খুবই অর্গানাইজড হবে। আপনি অনেক বই নিয়ে গেলেন কিন্তু পড়তে পারলেন না, যেমন দেখেন আমি কিন্তু ভালো ছাত্রের যে বৈশিষ্ট্যগুলা বললাম তার অধিকাংশই মানে কন্ডিশন ফুলফিল করতে ব্যর্থ হয়েছি। কেন? কারণ আমি আসলে ওভাবে কারো পরীক্ষার অভিজ্ঞতা আমাকে এত ফ্র্যাঙ্কলি কেউ বলেওনি, এভাবে কেউ বুঝায় কোনোদিন জানায়ও নাই যে এরকম একটা প্রস্তুতি থাকলে ভালো হয়। আমি ব্যাগ ভর্তি বই ঢাকায় নিয়ে গেছি এবং কুলি দিয়েও ব্যাগ টানাই নাই, সেই ব্যাগগুলো আমার নিজে নিজে টানছি। সম্ভবত একটা ব্যাগ আমি একটা পিচ্চিকে দিয়ে নিয়ে আগায় নেওয়া হয়েছিলাম, তাও পাতলা একটা ব্যাগ। আমি শুধু 2টা না 3টা মাত্র ড্রেস নিয়ে গেছিলাম, এবং আমার মনে আছে আমি অর্ধেক পরীক্ষায় এক জামা পরে দিয়ে দিছি, কারণ আমার ওই জামাটা অনেক কমফোর্টেবল ছিল, পরে মানে আরাম ছিল। পোশাকও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে। আমি প্রতিদিন পরীক্ষা দিয়ে সেটা ধুয়ে দিতাম, আবার ওইটা পরেই চলে যাইতাম। তো আমি মাত্র 2টা কি 3টা ড্রেস নিয়ে গেছিলাম। তো এই যে টাইমটা, এই টাইমটুকু আপনার জীবনের সর্বস্ব দিয়ে রিটেন পরীক্ষাটা খুবই ভালোভাবে অ্যাটেন্ড করতে হবে। তার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে। ঢাকা যাওয়ার জন্য যারা ঢাকায় থাকেন তারা তো কাছাকাছি যারা থাকেন ভালো, যারা দূরে থাকেন তাদেরও এগুলাও একটা বার্ডেন। আবার মনে করেন যে যারা ঢাকার বাইরে থেকে যাবেন, আমাদের জন্য এটা কি পরিমাণ পেইনফুল আমি মনে হয় এটা সবচেয়ে বেশি ফিল করছি। মানে এতদিন পর্যন্ত মানে আমি কাউকে, খুব কম মানুষকে এটা বলতে দেখছি যারা ঢাকার বাইরে থেকে যায়। এই যে মনে করেন বইপত্র কোনটা ছেড়ে কোনটা নিব, কি বাদ দিব, কি করব। অনেক বই আমি নিয়ে গেছিলাম, বিশ্বাস করেন ব্যারাক ছাড়া কোনো বই খোলারই টাইম পাইনি। তো যাই হোক, এগুলো আনুষঙ্গিক কথাবার্তা। আশা করি আপনারা এগুলা থেকে কিছুটা হইলেও হেল্প পাবেন। আপনাদের আমার অভিজ্ঞতা থেকে কিছু জিনিস অন্তত গোছাতে কাজে আসবে। এখন যেটা বলবো সেটা হচ্ছে, ঢাকা যাওয়ার আগে অ্যাডমিট কার্ডের 3-4টা কপি নিবেন। যারা আমার মতো বাড়ি আসতে আসতেই কলম হারায় ফেলেন, অ্যাডমিট কার্ড হারায় ফেলেন, নিজে হারায় যান, রাস্তা হারায় ফেলেন, কই থেকে চোখ কই চলে গেছেন তার নাই খোঁজ খবর, তারা 5, 6টা, 7টা পারলে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিয়ে যাবেন। তো আমি করছি কি, অ্যাডমিট কার্ড পরীক্ষা দিয়ে এনে কই রাখছি আর খুঁজে পাই না, আরেকটা নিয়ে যাই, আরেকটা নিয়ে যাই। অনেকদিন এরকম হয়, অনেক পরীক্ষাতে আমার এরকম হয়েছে। তো আপনারা কি করবেন, অ্যাডমিট কার্ড অতিরিক্ত রেখে দিবেন, একটা ট্রান্সপারেন্ট ফাইল বানাবেন, চেষ্টা করবেন ওই ফাইলের মধ্যে অ্যাডমিট কার্ড রাখতে। একটা অ্যাডমিট কার্ড রাখলেই হয়ে যায়। আমার আমার সম্ভবত 1-2টা অ্যাডমিট কার্ডেই পরীক্ষা টরীক্ষা পার হয়ে গেছে। এবার আগে আমি একটা নতুন অ্যাডমিট কার্ড প্রিন্ট করাইছিলাম সম্ভবত। তো যাই হোক, সবকিছু মিলে আপনার পূর্ব প্রস্তুতি থাকতে হবে। বইপত্র, পোশাক আশাক, কি করবেন না করবেন, সমস্ত প্ল্যানিং, কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কিভাবে কি পড়বেন না পড়বেন, এগুলো কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। মানে পড়ালেখার চাইতেও বেশি মেন্টালি কুল থাকাটা জরুরি। আচ্ছা, তাহলে কি বাদ গেল বলতে, এখন খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো এগুলা আসলে পরে আর হয়তো আপনাদের সাথে সেভাবে কথা হবে না। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন। যেমন আমি খুবই ফাস্ট ফুড খেতে পছন্দ করি, কিন্তু ঢাকায় তো ফুড পান্ডার ছড়াছড়ি, রেস্টুরেন্টের ছড়াছড়ি, যেখানে সেখানে ফুড পান্ডায় অর্ডার করলেই খাবার চলে আসে। আমি যে হোটেলটাতে থেকে পরীক্ষা দিয়ে আসছি, ওই হোটেলের নিচে একটা হোটেল ছিল, ডায়মন্ড হোটেল। ডায়মন্ডের মতোই খাবারের দাম। তো তারপরেও খাইতে কার্পণ্যতা আমি এই জন্য করিনি, কারণ আমার শরীরে তো শক্তির প্রয়োজন। আবার মনে করেন যে মাঝে মাঝে বাইরে থেকে ডাব কিনে খাইতাম। আবার ধরেন যে ওইখানেই
সন্ধ্যাবেলা যখন আমি ভাত খাইতাম পরীক্ষা দিয়ে এসে, কারণ যাওয়ার আগ দিয়ে তো ওইভাবে টেনশনে খাইতে পারতাম না। তখন ওখানে দেখতাম কি যে অনেক রকম কাবাব, হাবিজাবি, গ্রিল নান এগুলা মানুষজন খাইতো। চাপ দেখে এত মানে লোভ লাগতো, কিন্তু তারপরেও লোভ সংবরণ করতাম। কেন করতাম? কারণ অনেক রকম চিন্তা যে শরীর খারাপ হওয়া যাবে না, পরীক্ষা স্ট্রেস ফ্রি থাকতে হবে। তারপরেও কিন্তু ম্যাথ পরীক্ষার দিনে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। হঠাৎ করে মানে বেশি টেনশন করে একদম একটা মেন্টাল ব্রেকডাউন হয়ে গেছে যে আল্লাহ সব ম্যাথ মিলবে কিনা, কিছু পারবো কিনা, কিছু করতে পারি কিনা। এরকম একটা ঝামেলা হয়ে গেছে যে ম্যাথ নিয়ে একটা ভীতি ছিল আমার। যে কেমন কি ম্যাথ আসে। আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে ম্যাথের মাঝখানে আমি এমন এমন একটা ভুল করি যে এই ভুল খুঁজতে আমার এক জীবন পার। দেখা যায় যে মিলে গেলে একটানে মিলে যায়, আর না মিলে গেলে খুব ভোগায়। আর খুব বেশি তো প্র্যাকটিসও করতে পারিনি ওইভাবে। সময় তো কম পাইছি। মাস্টার্স এর ক্লাস চলতেছিল, মাস্টার্স এর পরীক্ষা ছিল। একই সাথে ২ টা জিনিস ব্যালেন্স করা অনেক টাফ ছিল আসলে। আবার ঐদিন শরীরটাও হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে, যার কারণে এরকম ঝামেলা হইছে। তো যাই হোক, খাওয়া-দাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। এই মনে করবেন যে এই ১০ টা ১১ টা দিন নিজেকে কন্ট্রোল করে, নিজেকে মেন্টালি নিজেই সাপোর্ট দিয়ে, শারীরিকভাবে সুস্থ রেখে সবগুলো পরীক্ষা যাতে দিয়ে আসতে পারেন। এখন শুনেন, আপনাদের অনেকের মনে হবে কি একটা পরীক্ষা দিয়ে আর না যাই। এটা কিন্তু অনেক বড় একটা ভুল ডিসিশন আমি মনে করি। কেন? আমি যখন ম্যাথ পরীক্ষা দিলাম, এটা খুবই পুরাতন গল্প। আপনারা অনেক শুনছেন আমার কাছ থেকে। অনেকে জানেন, অনেকে বিরক্তও হবেন যে এক পেঁচাল আর কত পারবে। আসলে এটা তো গল্প, সত্যিকার গল্প। আগামী ১০ বছর, ২০ বছর, ৫০ বছর পরেও হয়তো কাউকে না কাউকে আমি এই গল্প শোনাবো। আমি কিন্তু ৩ টা অঙ্ক করে আসি নাই। তো আমি যখন ম্যাথ পরীক্ষা দিলাম, তখন আমার মন ভালোই ছিল। কারণ বিজ্ঞান-টিজ্ঞান দেখছি সব মিলায় আমার মনে হইছে যে আরে ৭০-৮০ পাইলেই তো এনাফ। এখন হঠাৎ করে আমাকে একজন পরিচিত এসে বলতেছে যে তার নাকি ৯০, ৯২, ৯৫ পাওয়ার মতো পরীক্ষা হইছে। আমি খুশি হইলাম যে ভালোই তো, ওর পরীক্ষা ভালো হইছে তো ভালোই। আমারও তো ভালোই হইছে। আমি হয়তো 70 প্লাস পাবো, 80 পাবো। ৩ টা অঙ্ক করি নাই। ১৫ মার্ক তো আগেই চলে গেল। বিজ্ঞান থেকে ৫ বাদ দিয়ে দিলাম। সব সর্বোচ্চ ধরলে হয়তো আমি ৮০ পাবো, ৭৫ পাবো। তো ওর কাছ থেকে আমি ১০-১৫ নাম্বার পিছায়া গেলাম না? ওইটা আমি অন্য আইন দিয়ে অন্য কিছু দিয়ে কাভার করব। ও তখন আমাকে ঠাস করে বলল কি, "৩ টা অঙ্ক পারো নাই, জুডিশিয়ারি হবে না। ৩ টা অঙ্ক পারো নাই মানে চাকরির আশা ছেড়ে দিতে হবে। এখন পরের বার পরীক্ষা দাও ভালো করে প্রিপারেশন নিয়ে। কষ্ট করে এতগুলা পরীক্ষা দিবা।" আমার মনটা এত খারাপ হয়ে গেল, আমি আম্মুকে ফোন দিয়ে অনেক দুঃখ করে বললাম যে, "আশা রাখিও না।" তো আমি মনে, মনে একবার ভাবলাম চলে যাই। এতগুলা টাকা হোটেল ভাড়া দিব ঢাকায় থেকে, খাওয়া খরচ কত কিছু। পরে যাই হোক, মনে, মনে ভাবছি হয়তো তারপরেও তো যাইতাম না, যাই হোক শেষ পর্যন্ত না দেখে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, যেই রুমটাতে আমি পরীক্ষা দিতাম, আমার পাশে একটা আপু, আমার উনার নামটা মনে নাই। আমার ডিপার্টমেন্টের উনি। উনি আমাকে নিজে এসে পরিচয় দিলেন ১ম দিনে। উনার ১ম পরীক্ষাটা ভালোও হইল বাংলা। ইংরেজি পরীক্ষাও উনার ভালো হইছে মোটামুটি। ম্যাথ পরীক্ষার পরে উনি আর পরীক্ষা দিতে আসলেন না। শুধু উনি না, আমার রুমে এরকম ৩-৪ জনকে আমি দেখছি যারা আর পরীক্ষা দিতে আসেনি। তো আমার কথা হচ্ছে কি, একটা পরীক্ষা শেষ পর্যন্ত না দেখে কেউ মাঝপথে ছেড়ে আসবেন না। একটার চেয়ে আরেকটা ভালো তো হতে পারে, তাই না? যেমন ধরেন আমি ১ম যেদিন বাংলা পরীক্ষা দিলাম, বাংলা লিটারেচার হাবিজাবি একটু খারাপ হইল। তারপরে যখন ইংরেজি পরীক্ষা দিলাম, ইংরেজি তখন আমার মনে হইছে যে মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং গুলাতে আমি বেশ ভালো নাম্বার পাবো ইনশাআল্লাহ বাংলা ইংরেজিতে। যার কারণে গ্রামার পার্টকে আমি অত পাত্তাই দেই নাই। তারপরে ধরেন যে ম্যাথে দেখলাম একটু খারাপ হইল। জিকে আবার অনেক ভালো পরীক্ষা হইল। বিজ্ঞান মোটামুটি ভালো হইল। তো জিকে অনেক ভালো পরীক্ষা হইছে আমার। অনেক ভালো মানে অনেক ভালো। মোটামুটি যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো, আমার আবার লেখার স্পিড একটু তুলনামূলকভাবে বেশি এবং লেখা খারাপ হয় না, ভালোই থাকে। তো আমি শেষ করতে পারি টাইমের মধ্যে। উইদিন টাইমের মধ্যে আমি শেষ করতে পারি। এবং বিজনেস পরীক্ষার দেওয়ার আগে মানে যাওয়ার আগে আমি একটা নিজেই নিজেকে বুঝায় গেছি যে আমি অতিরিক্ত একটা প্রশ্নে ১ মিনিটও বেশি টাইম দিব না। এবং আমি এটা ফলো করছি। যখনই আমি দেখছি যে আমার ৩৫ মিনিটের শেষ মিনিট চলমান, আমি ১-২ মিনিটের মধ্যে কোয়েশ্চেন কনক্লুশন টেনে শেষ করে দিছি। কারণ ৫ টা প্রশ্ন যদি আমি ভালোমতো এনসার করে আসতে পারি, হয়তো ৫-১২ ৬০ পাবো আমি। কিন্তু আমি যদি
একটা প্রশ্ন উত্তরই না করতে পারি, বাকিগুলাতে তো আমাকে 20 এ তো আর 20 দিবে না, 18 দিবে না। তাহলে তো আমি অনেক পিছায়া গেলাম। এইভাবে চিন্তা করে আমি টাইমের মধ্যে খাতার মানে লেখা শেষ করতাম। মানে আমি প্রত্যেকটা একদম ঘড়ি ধরে যে এতটার টাইমে ধরেন ৯ টায় পরীক্ষা শুরু হইছে, আমি হচ্ছে ৯:৩৫ এর মধ্যে আমার এই প্রশ্ন শেষ করব। ৯:৩২ বাজে আর অমনি আমি কনক্লুশন টেনে ওই প্রশ্ন শেষ করে দিতাম। যেভাবেই হোক। কথা আর বাড়াতাম না। ৩০ মিনিট তো অনেক কিছুই লিখে ফেলছি। তো এই জিনিসটা আমার মনে হয় ফলো করা খুবই জরুরি। টাইম খুবই, খুবই, খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। কথায় আছে না যে সময় গেলে সাধন হবে না? তো এই সময়ের জ্ঞান এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। আবার দেখেন আমার যে পরীক্ষাটাতে অ্যাক্সিডেন্ট হইল ম্যাথ পরীক্ষা, ওইখানে কিন্তু ১ম যখন আমি অঙ্ক করি, তখন ১ম অঙ্কটা আমার মিলে যায়। ২য় অঙ্কটাতে আমি ভুল করে ২য় অঙ্কর মাঝখানে গিয়ে আমার একটা ভুল হয়ে অঙ্কটা আর আমি মিলাইতে পারতেছি না। এখন সবথেকে খারাপ যেটা হইছে, ওই অঙ্কটা আবার আমার পরিচিত অঙ্ক। আমি জানি যে আমার উত্তরটা ভুল হইছে। এজন্য আমি ভুল খোঁজা শুরু করে দিলাম। অঙ্কের ভুল খোঁজা শুরু যে করলাম, আর কোন অঙ্ক আমার মিলতেছে না। ওই একটা মেন্টাল প্রেশার। ওই সময় ডিসিশন নিতে পারাটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট ছিল। আমি যদি অঙ্কের পিছে ২ ঘন্টা টাইম দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমি আর বিজ্ঞান লিখতে পারতাম না। ওই সময় আমি যে যত পরামর্শ দিছে না দিক না কেন, প্রশ্নের নাম্বারিং করা থাকলে মার্ক থাকলে নাম্বার এমনি পাবো আমি। ৩ নাম্বার প্রশ্ন আমি আগে লিখলাম। সমস্যা কি? সিরিয়ালি লিখলে কেউ কাউকে বেশি নাম্বার দিবে এমন কোন কথা কোথাও আছে? এরকম কোন কথা কোথাও নাই। ওগুলো আমরা নিজেরা ভন্ডামি নিজেদেরকে নিজের মাথায় ইনপুট দেই। সিরিয়ালি লেখা লাগবে, এরপরে ওই লেখা যাবে না, ওর পরে ওই লেখা যাবে না। ওই সময় এখন তো আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি এখন কি করব? কাটাকাটি করব না চিন্তা করেও আমি আমার খাতার মধ্যে কিন্তু একটানে ম্যাথ গুলা কেটে, কেটে দিছি। পরে গিয়ে। কারণ অঙ্ক ভুল হইছে তো কি করব? এবং পরে আমি কিন্তু মাঝপথে থেকে মাঝখান থেকে অঙ্ক অর্ধেক রেখে বিজ্ঞান লেখা শুরু করে দিছিলাম। তো এইটা কিন্তু আপনাকে খুবই স্ট্র্যাটেজিক হতে হবে যে আমি আসলে কি ডিসিশন নিব। পরিস্থিতি বিবেচনায় সঠিক সিদ্ধান্ত নিতে পারাও এটাও কিন্তু একটা গুণ মানুষের। ওই সময় মাথা ঠান্ডা না রেখে আমি যদি আরো একদম মানে নিজের কন্ট্রোল হারায় ফেলতাম, তাহলে কিন্তু আমার পরীক্ষাটা ভালোমতো দিয়ে আসা সম্ভব হতো না। তখন আমি ১ ঘন্টার মধ্যে বিজ্ঞান লিখে ফেললাম। যেখানে বিজ্ঞানের জন্য আমি ১.৫ ঘন্টা টাইম পাবো। অনেকে বিজ্ঞানেই ২ ঘন্টা টাইম দেয়। অনেকের ম্যাথ খুবই দ্রুত হয়ে যায়, মিলে যায়। অত সময়ই লাগে না। তো আমি সেখানে ১ ঘন্টার মধ্যে নিয়ত করছি যে ১ ঘন্টা মানে ১ ঘন্টা। ১ ঘন্টার ১ মিনিটও আমি বেশি বিজ্ঞানে দিব না। তো তখন কিন্তু আমি বিজ্ঞান লিখে ফেলছি সব। লিখে ফেলার পরে আমি আবার ম্যাথে হাত দিছি। এরকম করতে, করতে যাই হোক শেষ সময়ে এসে আমার আর টাইম ছিল না। ৩ টা অঙ্ক আমি আর টাচই করতে পারি নাই। সব অঙ্ক ধামাধাম মিলে গেল লাস্ট ১৫ মিনিটে এসে। তাও আমি খুশি হাসি মুখে হল থেকে বের হইছি। তো দেখেন এই যে ব্যাপারগুলা এগুলা থেকে অনেক কিছু শেখার আছে। এই পরীক্ষার হলের এক্সপেরিয়েন্স মানুষের কাছ থেকে শোনা উচিত। ২-১ জনের কাছ থেকে। তাই বলে আবার ৫০০ জনের পরীক্ষার এক্সপেরিয়েন্স শুনে বেড়ানো যাবে না। ২-১ জন যারা কাছের মানুষজন যারা পরিচিত চেনা জানা বা যাদের লাইফে হয়তো ২-১ বারের ফেইলিউর আছে, তারা কি পরে কি ইমপ্রুভমেন্ট করার মাধ্যমে তাদের ভালো ফলাফল আসছে, আপনারা এগুলো চাইলে শুনতে পারেন। আসলে আমরা তো সবাই সফলতার গল্প শুনে অভ্যস্ত। তো সফল তো সবাই হয় না। ব্যর্থ যে হলো সে কেন ব্যর্থ হলো এটাও কিন্তু জানা জরুরি। তো আমরা আসলে উল্টা করি তার। যেমন আমি আমি আমার ডিপার্টমেন্টে যখন ১ম ভর্তি হই, তখন আমার খুবই ক্লোজ ২ জন সিনিয়র। উনাদের সিজিপিএ ভালো না এক কথায় বলতে গেলে। তো আমি উনাদের কাছ থেকে মাঝে, মাঝে শুনতাম যে, "ভাইয়া কিভাবে পড়বো? বা আপু কিভাবে কি দেখবো? কি করব না করব?" উনারা কিন্তু আমাকে খুব ভালো গাইডলাইন দিত যে, "এই কোর্সটাতে এগুলা, এগুলা না পড়ার কারণে মানুষজন ধরা খায়। এগুলা, এগুলা তুই অবশ্যই পড়ে যাবি। এভাবে, এভাবে পড়বি।" এটা নিয়ে অনেকে হাসাহাসিও করত। তো ঘটনা হচ্ছে কে সর্বোচ্চ ভালো করছে তারটা তো শুনবেন। তার কিছু স্পেশাল স্ট্র্যাটেজিস থাকবে। কিন্তু কেউ যদি খারাপ করে সে কেন খারাপ করতেছে বা তার কি কারণে মনে হচ্ছে তার খারাপ হচ্ছে, এটাও শোনাটা আমার মনে হয় খুবই ইম্পোর্টেন্ট। তো আপনারা চাইলে সময় পাইলে এরকম একটু কথাবার্তা বলার চেষ্টা করবেন যারা পরীক্ষা দিছে প্রিভিয়াস ইয়ারে বা সিনিয়র ইভেন যে আপনার সাথে পরীক্ষা দিবে, যার ১ বছর আগে একটা পরীক্ষা দিয়ে আসার এক্সপেরিয়েন্স আছে, ও কিন্তু আপনার চাইতে বেশি জানে। তার অভিজ্ঞতা কিন্তু আপনার চেয়ে অনেক বেশি। যেমন আমি যখন পরীক্ষা দিতাম আমার বেঞ্চমেট যিনি, ভাইয়ার কাছ থেকে কিন্তু আমি অনেক সময় অনেক কিছু শুনতাম পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে। যে কালকে এই পরীক্ষাটা আছে, কিভাবে পড়বো? উনি এর আগে পরীক্ষা দিছে একাধিকবার। উনার একটা ভালো এক্সপেরিয়েন্স আছে।
উনি তখন আমাকে বলত যে, "এইটুক টাইমের মধ্যে এটা রিভিশন দিতে পারবা না। এগুলো দেখো। এরকম করে দেখো।" উনাকে আমি আবার ফোন দিতাম অনেক সময় ২-১ দিন। যে, "এই কোর্সে তো আমি বুঝতেছি না কিছু আগামাথা। কেমনে কি করব? আপনি কি করতেছেন?" তখন উনি হয়তো আমাকে বলত। বয়সে তো আমি উনার চেয়ে অনেক ছোট। তো যাই হোক, ভাইয়া আমাকে এভাবে বলত অনেক সময়। ২-১ টা প্ল্যানিং করতাম ভাইয়ার সাথে যে, "কিভাবে পড়তেছেন আমাকে একটু বলেন।" তো এই যে বিষয়গুলা মানে আপনাকে টেকনিক্যাল হইতে হবে, পাংচুয়াল হইতে হবে এবং খুব ইগোইস্টিক যদি হন, তাহলে আমি মনে করি যে ইগোইস্টিক মানুষরা লাইফে অনেক পিছায়া যায়। শুধুমাত্র নিজেদের ইগোর কারণে। আপনার মনে হইতে পারে যে আমার একজন জুনিয়র সে আগে রিকমেন্ডেড। আমি কেন ওই ব্যাটার কাছ থেকে যায়া পরামর্শ নিবো? আমার কি ঠেকা বাজছে জুনিয়রের পরামর্শ নিবো? এই কাজটা কিন্তু খুবই খারাপ বলে আমি মনে করি। আপনার আগে যে কোয়ালিফাই করছে, সার্ভিসে যে তারপরে আসবেন, জুনিয়র যে হয়ে আসবেন তখন ইগো কই যাবে? তো আপনি যদি বরং কারো কাছে একটা সহযোগিতা নেন, সে যদি আপনাকে কিছু ভালো পরামর্শ দেয়, সেটা যদি আপনার কাজে আসে, তাহলে আপনি ১ বছর কষ্ট ২য় বার করা থেকে বেঁচে গেলেন। এইজন্য ইগো থেকে বের হয়ে আসতে হবে যে আমি কারো সহযোগিতা নিব না, কারো হেল্প নিব না। আমি একাই ১০০। এই চিন্তা বাদ দিয়ে যেটা প্রয়োজন সেটা অবশ্যই নেবেন। যেটা অপ্রয়োজনীয় সেটা বাদ দেন। তাতে তো কোন বাধ্যবাধকতা নাই যে অপ্রয়োজনীয় জিনিস আপনাকে নিতে হবে বা মানতে হবে। তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আপনাদের রিটেন এর একটা ওভারঅল মানে ফলা পরামর্শ যাই বলেন না কেন, আপনারা রিটেন এর প্রস্তুতি নিতে থাকেন। টপিক টার্গেট করবেন, সাবজেক্ট টার্গেট করবেন। এখন চাইলে মানে পত্রিকা না পড়তে পারলেও মুহিত সম্পাদকীয় টাইপের কিছু বইপত্র পাওয়া যায়। এই বইপত্রগুলা কালেক্ট করে মানে সম্পাদকীয়গুলো রিডিং করবেন এবং এখানে আরেকটা জিনিস বলি, দেখেন পড়ালেখাটাকে বাসায় যেমন আমরা হেল্পিং হ্যান্ড রাখি না, কেন রাখি বলেন তো? যাতে আমাদের শরীরের একটু আরাম হয়, সময় যাতে বাঁচে, তা আমার যাতে কাজে হেল্প হয় সেজন্যই তো রাখি। তো এখন আপনি যেটা করতে পারেন, আপনার পরিবারে তো অনেক মানুষজন আছে, তাই না? আপনার আব্বু-আম্মু বেশিরভাগের বাবা-মা হয়তো পড়ালেখা জানে। কিছুটা হইলেও পড়ে, পড়তে পারে। তো আপনি কি করবেন? আপনি ধরেন একটা সম্পাদকীয়র একটা টপিক আপনার একটা বন্ধুকে দিলেন বা আপনার বোনকে বা আপনার ভাইকে বা আপনার বাবা-মাকেই দিলেন। শিক্ষিত বাবা-মা যাদের আছে। মোটামুটি বললেন কি, "এটা পড়ো, পড়ে এটা আমাকে একটু ব্রিফ গল্পের মতো শোনাও।" একবার যখন আপনি অবসর সময় হয়তো ৫ মিনিটের মধ্যে শুনে রাখলেন, ওইটা যখন আরেকবার নিজে চোখ বুলাবেন জিনিসটা কিন্তু মাথায় উঠে গেল। তো এইটা এমনভাবেই সবকিছুকে কাজে লাগাতে হবে যেন ওগুলো আপনার কাজে আসে, পরিশ্রম বাঁচায়। এইভাবে প্রস্তুতি নিতে হবে। আমি নিজে আমার জিকে পরীক্ষার আগে আমার সম্পাদকীয় সবগুলার টপিক আমার পড়া শেষ হইছিল না। তখন আমি কি করছি জানেন? আমি তখন আমার বন্ধু-বান্ধবকে ভোরবেলা ফজরে উঠে ওই পেজ গুলার ছবি পাঠায় দিছি। দিয়ে বলছি যে, "তোরা যে যখনই ঘুম থেকে উঠবি, আমাকে ভয়েস রেকর্ড পাঠায় রাখবি। এই পাতায় কি বলছে, মূল কথা।" এবং ৩-৪ টা ফ্রেন্ড আমাকে এরকম ৩-৪ টা সম্পাদকীয়র ভয়েস রেকর্ড দিছে ১ মিনিট, ১.৫ মিনিট, ২ মিনিট। ওইটা শুনে আমি পরীক্ষা দিতে গেছি। এবং পরীক্ষার হলের বাইরে অনেকে জিকের অনেক টপিক নিয়ে গল্প করতেছিল। আমি হয়তো একজনকে বলছি, আমার মনে আছে আমার ক্লাসমেট আমার বান্ধবী লিয়াকে আমি জিজ্ঞেস করছিলাম যে, "আচ্ছা এই টপিকটা আমাকে একটু বলতো। এটা কি হইছে? আমি না এটা বুঝতে পারি নাই পড়ে।" পরে ও এরকম করে ব্রিফলি বলল সুন্দর করে যে, "ও আচ্ছা, আচ্ছা এটাতে এই ঘটনা হইছে। রাশিয়া ইউক্রেনে এই হচ্ছে। এমন হইছে।" তো আপনি কিন্তু চাইলে এভাবেও অন্যের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। যারা কোয়ালিফাই করেন নাই তারা অন্য বন্ধুদেরকে একটু সহযোগিতা করে আগায় দেন। হয়তো তারা একটা সময় গিয়ে আপনাকে টেনে উপরে তুলবে। তো আমাদের আসলে কাউকে সহযোগিতা করলে নিজেরটা কমে না কখনো। আমি তো আমার বন্ধু-বান্ধবের সাথে পড়তাম। তো আমার বন্ধু-বান্ধবকে সহযোগিতা করে তাদেরকে নিয়েই তো আগাইছি, তাই না? তাদেরকে তো মানে পিঠে ফেলে নিজে উপরে উঠবো, এই চিন্তা করে আগাইলে আমি এতদূর আসতে পারতাম না। আমি আসতে পারতাম কিন্তু এতদূর পারতাম না। তো আপনার যদি যারা কাছের মানুষ ক্লোজ, যারা আপনার শুভাকাঙ্ক্ষী আপনি তাদেরকে আপনার সহযোগী হিসেবে সাথে নেন। ইভেন আপনি একটা কাজ করতে পারেন। ধরেন ভোকাবুলারি যেগুলা, আমি তো অনেককেই বলি কিন্তু এগুলা মানুষজন কম পাত্তা দেয়, কম গুরুত্ব দেয়। ধরেন যারা বাসায় আছেন, দীর্ঘদিন থেকে বাসায় প্রস্তুতি নিচ্ছেন থেকে,
আপনার মাকেই আপনি বাংলা এক কথায় প্রকাশ ধরতে দেন না কেন ১০, ২০টা, ৫০টা দিনে? ১০টা ভুল তো হলো। ওই ১০টা আবার আপনি পড়ে ফেলেন। আবার একটা সময়ে পড়া দেন পরের দিন উনাকে ১০ মিনিট। বা আপনার বোনকে, আপনার ছোট ভাইকে। আমার ছোট ভাই, আমার ভাই তো আমার চেয়ে অনেক ছোট, ৮ বছরের ছোট। ও কিন্তু আমাকে অঙ্ক করাইতো। তো আমি কি তাতে ছোট হয়ে গেলাম ওর কাছে? ও তখন ছোট, কেবল স্কুলে পড়ে। তো ওর বইয়ের ম্যাথই আমার চাকরির পরীক্ষায় লাগবে। আমি সব অঙ্ক গেছি গা ভুলে। ও আমাকে বুঝায়, "এই অঙ্কটা এরকম করে হইল, এটা সলভ করে দিছে, এরকম করে দেখো।" তো তার তো আমার কমে গেল না। আপনি যেভাবে পারেন মানে নিজেকে অন্যের সহযোগিতা নিয়ে আগায় নিতে হবে। অন্যকে সাহায্য করে আগায় দিতে হবে। এই মেন্টালিটিটা যদি পজেস করেন তাহলে আপনিও আগাবেন, আপনার বন্ধু-বান্ধব, আপনার সার্কেলও আগাবে। আচ্ছা, তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম। আপনাদের যেটা প্রয়োজন মনে হয় বা ভালো লাগে বা যেটা মনে হবে যে আপনার সাথে যায়, সেগুলা গ্রহণ করে বাকিগুলো আপনারা বর্জন করতে পারবেন। তো আজকে আমাদের মোটামুটি 18 বিজেএস, শুধু না, যেকোনো বিজেএস পরীক্ষায় আপনি দেন না কেন, রিটেন এর জন্য এইটাই পড়ালেখার প্যাটার্ন। আচ্ছা, বই নিয়ে একটু কথা বলি। বইপত্র কি করবেন? শুনেন, এখন টাইম যেহেতু অনেক কম, আপনি যদি মনে করেন যে আমি মাহমুদুল ইসলাম স্যারের বই পুরাটা পড়বো, আমি প্রবীণ নিয়োগীর এসআর অ্যাক্ট পড়বো, এগুলা চিন্তা ভাবনা বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ। এখন আপনি করবেন কি? সংবিধান আপনি মূল সংবিধান পড়বেন। সুফি প্রকাশনীর একটা বই আছে মিজানুর রহমানের। এই বইটা খুবই ভালো। এখানে অনেক সংশোধনী, অনেক ইতিহাস, অনেক জিনিসপত্র আছে। এগুলা আমি নিজে আমার একাডেমিক লাইফে পড়ে আসছিলাম। ওখান থেকে শর্টকাট করে নিজের মতো করে পড়তে পারবেন। অথবা আপনার পছন্দের যেকোনো বই, সংবিধান যেটা আপনি নিজে আগে পড়ে কমফোর্টেবলি পড়ে আসছেন, যেমন ব্যারিস্টার আব্দুল হালিমের বই থেকেও আমরা এই যে বিল রিলেটেড যেগুলা জিনিসপত্র ছিল, বিল উত্থাপন হাবিজাবি, এগুলা দেখে গেছিলাম রিটেনের জন্য। তারপরে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের যে কেসের যে ব্যাখ্যা বর্ণনা, এগুলা টুকটাক দেখে গেছিলাম। তো আপনারা এইভাবে বুক সিলেকশন এমন ভাবে নিয়ে আসবেন যে বইটা আপনার আগে পড়া আছে, পড়ে বুঝতে পারবেন। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে বেয়ার অ্যাক্ট বেস্ট প্রিপারেশন নেওয়া। বেয়ার অ্যাক্ট এর যত তথ্য, এগুলাই যদি আপনি ভালো করে লিখতে যান, এই লিখেই টাইম কুলাইতে পারবেন না। অতিরিক্ত তথ্যের কথা বাদই দিলাম। বেয়ার অ্যাক্ট যদি বুঝে ভালো করে পড়ে যেতে পারেন, একটা আইনে কি সবগুলা ধারার জন্য আপনাকে ব্যাখ্যামূলক বই পড়তে হবে? হয়তো আপনি ডক্ট্রিন অফ ইলেকশন বুঝতেছেন না, 35 এর জন্যই আপনি বেয়ার অ্যাক্ট এর পাশাপাশি একটা ব্যাখ্যামূলক বই দেখলেন। সব ধারাই তো আপনি বুঝবেন না, এমন তো না। তো এইজন্য এরকম অল্প কিছু জিনিসে আপনি ব্যাখ্যামূলক বই দেখতে পারেন। এখন আমি বলব, স্পেশাল ল এর জন্য কোনো বই প্রয়োজন নাই। শুধু বেয়ার অ্যাক্ট, শুধু বেয়ার অ্যাক্ট, বেয়ার অ্যাক্ট অ্যান্ড বেয়ার অ্যাক্ট। মূল আইন প্রিন্ট করে নেন, প্রিন্ট করে নিয়ে পড়া শুরু করে দেন বা বিডি লজ থেকে। কারণ কোথায় কি সংশোধনী আসছে, কি ভুল হইছে আপনি জানতেই পারবেন না। ভুল পড়ে গিয়ে ভুল লিখে এসে বলবেন যে লিখে আসছি, নাম্বার দেয় নাই পরীক্ষক। বিডি লজ থেকে যাদের আগে প্রিন্ট করা আছে তাদের তো আছে, যাদের নাই তারা একটা স্পেশাল ল যে পার্ট দিছেন সেটার পুরো যে আইনগুলো আছে ওগুলা বিডি লজ থেকে কালেক্ট করে প্রিন্ট আউট করে বাসায় পড়া শুরু করে দেন। স্পেশাল লতে অন্য কোনো বইয়ের প্রয়োজন নাই। প্রপার্টি লতে অন্য কোনো বই থেকে কি দেখতে পারবেন? সর্বোচ্চ খতিয়ান রিলেটেড যে বিষয় জিনিসপত্র, যেগুলা ল্যান্ড ল এর টুকটাক কিছু ইতিহাস, স্যাট ন্যাট অ্যাক্টের, এগুলো একটু দেখতে পারেন। আর হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের জন্য আপনি ওই মোটামুটি কিছু থিওরি আছে, ডক্ট্রিন অফ ইলেকশন, বিভিন্ন ডক্ট্রিন যেগুলো আছে, এরকম যেগুলো আননোন পার্সনের কি হয় না হয়, এগুলো একটু দেখলেন। আবার ধরেন যে রেজিস্ট্রেশন অ্যাক্ট, পুরা বেয়ার অ্যাক্ট বেসড, এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। তারপরে ধরেন এই যে লিমিটেশন অ্যাক্ট, ফুল বেয়ার অ্যাক্ট, পেনাল কোড, ফুল বেয়ার অ্যাক্ট। দুই একটা টপিক যেমন মার্ডার, কালপেবল, হোমিসাইডের পার্থক্য, এগুলো বিভিন্ন গাইড বইয়ে প্রিলির জন্য যেগুলা থেকে পড়ে আসছেন, ওগুলা থেকেই পড়েন। সিপিসি, সিআরপিসি, মূল বেয়ার অ্যাক্ট পড়লে কিছুতেই আটকাবেন না। আমি অন্য কোনো ব্যাখ্যামূলক বই সিপিসি, সিআরপিসিতে বিশেষ করে ফাইনাল পরীক্ষার আগ দিয়ে পড়ি নাই। পড়ছি তো সারা জীবনই, একাডেমিক লাইফে পড়ালেখা করে আসছি না। তারপরেও কিছু জিনিস আমি দেখছিলাম, এটা বললে ভুল হবে, কিছু জিনিস দেখছিলাম, যেমন জাজমেন্ট পার্টটা, বেলের যে অ্যান্টিসিপেটরি বেল, তারপরে ওই যে ম্যাজিস্ট্রেসি এবং সেশন কোর্টের যে ট্রায়াল, এগুলো আমি অনেক আগে মানে একদম ঢাকা যাওয়ার আগ দিয়ে খুলি নাই। তখন শুধু মূল আইন পড়ছি, বেয়ার অ্যাক্ট একটু শুরুর দিকে একটু একটু ওগুলো একটু রিডিং করে রেখে দিয়েছিলাম। তারপরে ধরেন সিপিসির ক্ষেত্রে কিছু জায়গা হয়তো একটু ব্যাখ্যা দেখতে দেখতে হতে পারে দুই একটা ধারায়, সেগুলো একটু দেখবেন। বাদ বাকি সব বেয়ার অ্যাক্ট বেস পড়াশোনা করবেন। সংবিধানের ব্যাখ্যামূলক বই পড়তে পারেন, পারিবারিক আইন ব্যাখ্যামূলক বই পড়তে হবে।
আর তাছাড়া স্পেশাল ল, সিপিসি, সিআরপিসি, প্রপার্টি এগুলোর জন্য মূল আইন খুবই ভালো করে জানতে হবে, পড়তে হবে। এর পাশাপাশি একটা বই আপনারা যেটা পড়তে পারেন সেটা হচ্ছে বিচার প্রক্রিয়া। শুনেন, এখন বিচার প্রক্রিয়া পড়ার একটা ব্যাপার আছে। বিচার প্রক্রিয়া এমন একটা বই, এই বইটা আপনার চাকরি জীবনে কাজে দিবে, আপনার এই যে চাকরি পাওয়ার জীবনেও কাজে দিবে। এখন আপনি কি করবেন? বিচার প্রক্রিয়া কি সবই পড়া সম্ভব? সব পড়া সম্ভব না। রিলেভেন্ট কিছু জিনিসপত্র আপনাকে পড়তে হবে। আপনি বইটা A to Z একবার রিডিং পড়ে যে জায়গাগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, যে প্রবলেম গুলো আপনার মনে হবে যেগুলো সলভ করা আমার প্রয়োজন, সেই জায়গাগুলো সলভ করে সুন্দর করে করে ফেলবেন। যদি সময় কুলাইতে পারি, যদি সম্ভব হয়, তাহলে একদম লেটেস্ট বিচার প্রক্রিয়ার যে বইটা আছে ওইটা থেকে আপনাদেরকে কিছু তথ্য যদি একটু বলে দেওয়া যায়, আমি চেষ্টা করব বলার। তবে কথা দিতে পারতেছি না, চেষ্টা করব যদি সময়ে কুলাইতে পারি। তো যাই হোক, এই বইটা আপনারা একটু দেখতে পারেন, তাহলে কিছু প্রবলেমেটিক কোশ্চেনের আইডিয়া পাবেন এখান থেকে। এখন কেস ব্যাপারে একটু কথা বলি। আমি নিজে ব্যক্তিগতভাবে কেস পাগল না। সংবিধানে কিছু কেস আপনাকে পড়তে হবে, হাইলাইটেড একদম ইম্পর্টেন্ট কিছু কেসেস যেগুলো আপনি মাস্ট পড়বেন। এগুলো সব গাইড বইতেই দেখবেন আছে। আর আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেন তাহলে দেখবেন কি যে আগে কখনোই আসে নাই এইরকম কেস, আসার পরে গাইড বইগুলা তাদের ব্যাখ্যাতে লিখে দিছে। কিন্তু এমন খুবই কম গাইড বই নাই বললেই চলে, আছে তো বাদই দিলাম, নাই বললেই চলে, যারা বলতে পারবে যে আমার গাইড থেকে হুবহুব এই ডক্ট্রিনটা, এই কেসটা তুলে দিছে, যেটা আমি আগে নিয়ে আসছিলাম, বিজেএসসি পরে কালেক্ট করছে। তো সেই জন্য আমি মনে করি কি ওই কেসওয়ালা হয়তো একটা প্রশ্ন আসবে, 1.5টা প্রশ্ন আসবে, আর বাকি কেস থাকলেও হয়তো পুরো 20 মার্কের মধ্যে কেসের লেজ হচ্ছে 2 মার্কের বা 5 মার্কের, 4 মার্কের। শুনেন, চাকরির পরীক্ষায় কোনোদিনও 100% নাম্বার কমন পাবেন না। এটা একদম প্রথম মাথায় নিতে হবে। যেমন আমি আমি আমার ডিপার্টমেন্টে খুবই ভালো রেজাল্ট করে আসছি। ডিপার্টমেন্টে আমার সবই প্রশ্নই আমি আনসার করে আসতাম। হয়তো 2, 3, 4 মার্কের জন্য একটু মন খারাপ হইতো যে এই 4-5 মার্ক পারলাম না, এরকম একটা প্রশ্ন ভুল করে আসলাম, বা কনসেপ্ট নাই আমার, বা জানি না, একটা ছোট্ট একটা লেজ হয়তো আমার কমন পড়েনি। আমি সব সময় ফুল মার্কের আনসার করে আসা মানুষ। যখন আমি দেখলাম যে আমার কোনো কোর্সে 5, কোনো কোর্সে 10, কোনো কোর্সে 15 মার্ক কমন নাই, কিন্তু কনসেপ্ট কমন, আমার হুবহুব কমন পাইনি। কিছু লিখতে পারবো বানায় বানায় হইলেও, কারণ পড়ালেখা তো করছি অনেক জীবনে। তখন আমি ধরেই নিলাম যে আমার এই পরীক্ষাগুলোতে আর যাই হোক বাংলা ইংরেজি দেওয়ার পরেই বুঝে গেলাম যে কোনোভাবে আমি 100 মার্কের ফুললি সঠিক নির্ভুল আনসার করতে পারবো না। ওইভাবে আমি আমার মাইন্ড সেট করলাম কি যে আমাকে প্রতিটা প্রশ্নে মোটামুটি 80 মার্ক যদি আমার কমন থাকে, 100 মার্কের মধ্যে যদি 80 আমার ফেভারে থাকে, 70 থেকে 80, তাহলে আমি ধরে নিব যে আমার পরীক্ষা ভালো হবে। দেখেন, আপনার 10টা পরীক্ষাতে আপনি যদি 65 করে পার করছে ধরেন, 650 পাইলে আপনি ফার্স্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। হতে পারেন, হয়ে যাবেন এমন না। মার্ক মানে ভ্যারি করে, বিভিন্ন সময় শোনা যায় 650। যেমন আমি আমার সময় শুনছিলাম যে 673 এরকম নাকি হাইস্ট মার্ক আসছে, 72-73। সেমিনারে কোনো একজন স্যার বা ম্যাডাম বলছিলেন, আমাকে এক জুনিয়র আবার এটা মেসেজ দিচ্ছিল। আবার কখনো শুনছি 667 উঠছে, কখনো হয়তো 650-65 উঠছে এরকম। তো এটা আসলে শোনার কথা, এটা সঠিকভাবে কেউই জানে না আসলে কত মার্ক কে পাইছে কি না পাইছে। আমি নিজেও জানি না। আমি যে অনেক স্যারদের সাথে তো পরিচিত হয়েছি, তাই না? রেজাল্টের পর অনেক স্যারের সাথে দেখা হয়েছে, কেউ কোনোদিনও আমাকে বলেনি যে তুমি এত মার্ক পাইছো। কেউ কখনো আপু বলে নাই। আমি নিজে আপু এই মার্কটা কি ভাইবার মার্ক সহ না শুধু রিটেনের জন্য? তাও জানি না। এটা ও আচ্ছা আচ্ছা, এটা রিটেনের মার্ক। এটা রিটেনের মার্ক, মানে আমি কত পাইছি সেটার কথা বলতেছিলাম আর কি। এটা রিটেনের মার্ক। এটা হচ্ছে রিটেনের মার্ক। ভাইবার মার্ক তো আলাদা যোগ হবে। প্রিলিতে যে নাম্বার যেটা, সেগুলো কোনোটাই যোগ হবে না। তো যাই হোক, তখন দেখেন আপনাদেরকে ক্যালকুলেশনটা বুঝাই। ধরেন আপনি কোনো একটা পরীক্ষা খুবই ভালো দিলেন, যেমন আমার সংবিধান পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। সংবিধান পরীক্ষায় মনে করেন যে আমি বের হয়ে বলছি কি সংবিধান আমি 100% আনসার করে আসছি, 4-5 মার্কের আমার হয়তো একটু ভুলভ্রান্তি হবে, আমি 80+ নাম্বার পাবো। সবাই হাসছিল শুনে। এই সেম হাসাহাসি মানুষজন করছিল যখন আমি জুরিসপ্রুডেন্স পরীক্ষা, একাডেমিক লাইফে তো জুরিসপ্রুডেন্স একটা ভীতির নাম। জুরিসপ্রুডেন্স পরীক্ষাতে যখন আমি বলছিলাম যে আমি যদি নিজের খাতা কাটি তাহলে আমি নিজেকে A+ দিতাম, সত্যি আমি A+ পাইছিলাম। আমাদের ব্যাচে 101 জন ফেল করছিল। 101 নাম্বার কোর্স ছিল জুরিসপ্রুডেন্স, আমি একাই A+ পাইছিলাম। আমার অনেক ফ্রেন্ড হয়তো ক্লাসে অনেক সময় জয়েন করে,
তারা জানে এটা। এমন না যে ভাওতাবাজি করতেছি আপনাদের সাথে ক্লাসে এসে। তো এই যে আমি যখন সংবিধান পরীক্ষা দিয়ে আসছিলাম, একজন আমাকে বলছে কি আমি ১২ টা কেস রেফার করছি। আমি তখন বলছি, "আমি তো এত কিছু লিখি নাই। আমি তো ২-৩ টা কেস যেগুলা না দিলেই না। যেগুলা পড়ে আসছি জোর করে খাতায় লিখে আসছি। যে পড়ে আসলাম কেন তোমাদেরকে রেখে যাব না পরীক্ষার হলে, পরীক্ষার খাতায়।" এরকম করে জোর করে রেখে আসছি কাউকে। তো দেখেন, যখন আমি পরীক্ষাটা দিলাম, কারণ খুবই ক্রিয়েটিভ গোছের কোয়েশ্চেন হয়। আপনি কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতেছেন, এইটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। এই যে ধরেন আমি কথা বলতেছি এতক্ষণ থেকে, আমার বোর্ড এবং আমি সহ ৬৬ জন মানুষ এই মুহূর্তে উপস্থিত। আচ্ছা, কি এমন কথা বলতেছি আমি যেটা আপনারা শুনতেছেন? কেন শুনতেছেন? মানে এগুলো কি কোনো আমি কি কবিতা বলতেছি, কবিতা পাঠ করতেছি না, গান গাচ্ছি না, নাচ দেখাচ্ছি না, বা কিছুই না। জাস্ট কথা বলতেছি। আপনারা তো আমার চেহারাও দেখতে পারতেছেন না। তো এই যে এতক্ষণ মনোযোগ ধরে রেখে কথা শুনতেছেন, অনেকে তো লাইভ সেশনে মানে ভিডিও ওপেন এ কথা বলে, মানুষটার মুখভঙ্গি দেখা যায়। সে কিভাবে কথা বলতেছে, কি করতেছে, তার রুমে এসি আছে নাকি, ফ্যান আছে নাকি, কি রঙের দেয়াল, এগুলোও তো আমরা দেখি, তাই না? আমি তো কোনো কথাই মানে শুধু কথাই বলতেছি। চেহারা বা ভিডিও আমি জীবনেও আজ পর্যন্ত কোনোদিন কোনো ক্লাসে অন করিনি। তো দেখেন এই যে আপনি আমার কথা শুনতেছেন, তার মানে অবশ্যই আমার সেই মানে ক্যাপাসিটি আছে যে আমি আপনার মনোযোগ ধরে রাখতে পারছি। এইজন্য আপনার পরীক্ষার খাতাও হতে হবে এমন যে ওইটা যাতে এক্সামিনার পড়ে খুশি হয়। আপনি যাতে ব্যাখ্যা করতে পারেন। প্রশ্নে যা চাইছে আনসার ওটা যাতে তার মনোপুত হয়। এইরকম যদি আপনি আনসার করতে পারেন, সুন্দর সাজায় গুছায় যদি লিখতে পারেন, তাহলে আপনি অন্য অনেকের চেয়ে মার্ক বেশি পাবেন ইনশাআল্লাহ। অনেকে হয়তো খুবই তথ্য দিয়ে আসলো একগাদা। সংবিধানের সব আর্টিকেল তুলে দিয়ে আসলো। কিন্তু চাইছে কি? মৌলিক অধিকার যা আছে তার চেয়ে বেশি এড করা উচিত কিনা আপনি কি মনে করেন? এই যে আর যে এড করা যায় না, এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এগুলো তো আপনাকে তাদেরকে স্যাটিসফাই করতে হবে যে হ্যাঁ, আমি যে উত্তরটা দিছি এটা সুন্দর। এখানে আমাকে নাম্বার দিতে হবে। তো আমার মনে হয়েছে যে আমার খাতা সেই পরিমাণ সুন্দর ছিল। নিজের ঢাক পিটাইলাম, ঢোল পিটাইলাম একটু। না থাকলে তো আর অবশ্যই এত ভালো করে আসি নাই। তো দেখেন, আপনাকে এটা ম্যানেজ করতে হবে যে আমি আমার খাতার প্রেজেন্টেশন ঠিকঠাক রাখবো। তো আমি বলছিলাম কি সংবিধানে আমি ৮০+ নাম্বার পাবো। মানুষজন হাসাহাসি করল। কারণ আমার মনে হইছে কি যে আচ্ছা সংবিধানে মনে করেন আমি ৮০ পাইলাম। ম্যাথে হয়তো আমার একজন বন্ধু সে হয়তো ৯০ পাইছে। কিন্তু সংবিধানে হয়তো সে ৬০ পাইছে। তাহলে দেখেন, সে পাইলো ৯০ আর ৬০, আমি পাইলাম ৮০ আর মনে করেন ৮০, ২০ মার্ক আমার চলে গেছে। তাহলে আমার নাম্বার টিকলো ৯, ৮ দু কোনো ১৬, ১৬০। তার নাম্বার টিকলো কত? ১৫০। আপনি কোপ দিবেন অন্য জায়গায়। আপনার ইম্পোর্টেন্ট যে জায়গাটা মাথায় রেখে আগাইতে হবে যে, ও আমার চাইতে একটা কোর্সে ১০ নাম্বার বেশি তুলছে তো, আমি আরেকটা কোর্সে ওর চেয়ে ২০ নাম্বার বেশি তুলে ওকে ৫ নাম্বারের নিচে ফেলায় দিব। আপনার মাথায় চিন্তাই করতে হবে এটা যে আমার একটা কোর্সে দুর্বলতা, বাকিগুলা আমি কাটায় উঠবো অন্য কোর্স দিয়ে। তো আপনি ধরেন যেমন আমার স্পেশাল ল পরীক্ষা খুবই ভালো হইছিল। ওইটা তো আমার মনে হয়েছিল যে আমি অনেক নাম্বার পাবো ইনশাআল্লাহ। কারণ তেমন একটা ভুল হয়নি। আমি প্রবলেমেটিক কোয়েশ্চেন গুলা ধারার সাথে মিলে সুন্দর করে মানে আমার যে ব্যাখ্যা, আমার যে বিশ্লেষণ মিলায়া সেভাবে দিয়ে আসতে পারছি। আবার ধরেন যে সিপিসিতে যে প্রশ্নগুলা আসছে, গতানুগতিক যে প্রশ্নগুলা যা আসে, ওইভাবে লিখে-টিখে আসছি। প্রপার্টি ল এর এক্সাম আমার ভালো হইছিল। মানে মোটামুটি ম্যাথ পরীক্ষাটাই আমার একদম কি বলবো বেজ্জতিকর হয়ে গেছিল। এবং ভাইবা বোর্ডে কিন্তু স্যাররা আমাকে জিজ্ঞেস করছিলেন যে, "আপনার ম্যাথ পরীক্ষাটা এত খারাপ হয়েছে কেন?" একদম ডিরেক্ট লাস্ট মোমেন্টে। আমি তখন ভাবছিলাম কি যে আমার মনে হয় গেছে। ম্যাথেই আমাকে মেরে দিছে। ম্যাথকে অনেক গালিও দিছিলাম নামতে মনে। খুব রাগ হচ্ছিল যে ম্যাথটা যদি একটু ভালো দিতে পারতাম। কিন্তু দেখেন সেই ম্যাথ-ট্যাথ কই হাওয়ায় উড়ে গেছে। তো আপনাকে চিন্তা করতে হবে যে আমার কিছু জায়গায় দুর্বলতা থাকতে পারে। কিছু জায়গায় আমার স্ট্রং কিছু বিষয় থাকবে যেগুলো আমি কাজে লাগাবো। আর কেউ যদি মনে করেন যে আমি তো এভারেজ স্টুডেন্ট, আমি কি করব? তো আপনি কি করবেন? আপনি এভারেজ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনি সবগুলা পরীক্ষা এভারেজ সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আমি একটা বললাম কি যে আমার হয়তো সংবিধান পরীক্ষা অনেক ভালো হইছে। আমি হয়তো 80 পাবো। আপনার 80 পাওয়ার দরকার আছে? ১০০ র মধ্যে আপনার নাম থাকা দিয়ে কথা। আপনার যদি মনে হয় যে আমি
65 পাইলাম না হয় প্রত্যেকটা কোর্সে। হয়তো কোনোটাতে আমি হয়তো 70-75 একটু বেশি পাইলাম, একটা কোর্সে হয়তো আমি 50 পাইলাম। এই নাম্বারটা হয়তো আমি অন্য আরেকটা কোর্স দিয়ে কভার করলাম। তো মোটামুটি দেখা যায় যে 650 যদি আপনার টার্গেট থাকে, তাহলে মানে এখন পর্যন্ত আমার ধারণা কারো হয়তো ফিরতে হয়নি 650 নিয়ে কোনোদিনও। 650 তো আমি পিক মার্ক বললাম একদম। মানে একদম রিস্ক ফ্রি। ১০০ তে ১০০ মানে ১০০% রিস্ক ফ্রি। কিন্তু আপনি যদি অনেক সময় দেখা যায় যে প্রশ্ন অনেক কঠিন হয়। বিভিন্ন কারণে হয়তো কাটমার্ক থাকে, মিনিমাম থাকে ৬১০, ৬১৫, ৬০০, ৫৮০, ৫৭০ এরকম কিন্তু থাকতে পারে। তো এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। আপনার ওইসব চিন্তা মাথাতেই নেওয়ার প্রয়োজন নাই। আপনি আপনার মতো সুন্দর করে পরীক্ষা দিবেন। কাটমার্ক কত থাকলো কি থাকলো এগুলো কিন্তু আমাদের দেখার বিষয় না। আপনি নিজেরটা নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি নিজে মনে, মনে চিন্তা করবেন যে এই পরীক্ষা আমি এত দিছি, এরকম মার্ক পাওয়ার মতো পরীক্ষা দিব পরেরটা। বা প্রশ্ন এরকম আসছে আমি এরকম মার্ক তুলতে চাই। ভুল হলো, বাংলাতে অল্প কিছু ভুল হলো ওই ডিপ্রেশনে ইংরেজি খারাপ দিবেন? নো। ইংরেজিতে কিছু ভুল হলো ওই ডিপ্রেশনে ম্যাথ খারাপ দিবেন? না, এটা করা যাবে না। মনে করতে হবে যে এর পরের পরীক্ষাটা এর চেয়ে ভালো দিব। এবং আমার যেদিন ম্যাথ পরীক্ষা দিয়ে খুবই মন খারাপ ছিল, সেদিন আমাকে আমার ফ্রেন্ডরা বলতেছিল যে, "তোর পরীক্ষা তো এখনো শুরুই হয় নাই। আগেই কেন মন খারাপ করতেছিস? তোর দিন তো এখনো আসেই নাই।" তো আসলেই আমার দিন আসছিল না। আমি যখন জিকে পরীক্ষা অনেক ভালো হয়েছিল আমার আলহামদুলিল্লাহ। এরপরে আমি যখন আ কনস্টিটিউশন পরীক্ষা দিলাম, তখন মনে হইছে যে না এবার আমার দিন আসছে। যে এখন মোটামুটি ল পার্টের বেশিরভাগ জিনিসপত্র কমন-টমন ছিল। যেহেতু একাডেমিক লাইফ থেকে পড়ালেখা ভালো করে আসছি। ইভেন রিটেন এর আগের যে ২ টা মাস পুরাটা টাইম আমি কাজে লাগাইছি। অনেক বেশি পড়ালেখা করে অনেক বেশি পরীক্ষা দিছি। তখন মৌ আপুর কাছে পড়তাম আমরা কয়েকজন ২ জন ফ্রেন্ড। আমরা ২ জন মৌ আপুর কাছে পরীক্ষা দিতাম রেগুলার। পড়াতো না, আপু পরীক্ষা নিত রিটেন এর জন্য। খুবই অল্প। কোনদিন ফাইনাল মডেল টেস্টও দেইনি ১০০ মার্কের। আপুর কাছে জাস্ট আমরা করতাম কি ২০-৩০ মার্কের করে এক্সাম দিতাম। হয়তো পেনাল কোড আপু অর্ধেক ভাগ করে দিছে। ওই অর্ধেকের উপরে ২ টা কোয়েশ্চেন আপু করে রাখছে হাতে লিখে। ওইটার উপরে আমরা পরীক্ষা দিছি। আপু জাস্ট উত্তর-টুত্তর বলে দিছে। দেখো এই অবস্থা, এই ভুল করছো। এখানে এরকম করতে হতো। তো লেখার একটা প্র্যাকটিস ছিল। তো আপুর কথা আসলে আমি সবসময়ই বলি। আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে। সেটা হচ্ছে আমরা মানুষকে অ্যাপ্রিশিয়েট করতে জানি না। ক্রেডিট দেওয়া টার্মটা খুবই নেগেটিভ শোনায়। পড়ালেখা তো আমাকেই করতে হইছে। পরীক্ষাও আমাকেই দিতে হইছে। পরীক্ষা আমি নিজেই দিয়ে আসছি। আমাগ আমার এখানে আমার সাফল্যে ক্রেডিট নেওয়া বা ক্রেডিট দেওয়ার কোনো বিষয় না। কিন্তু আমি যেসব মানুষের সহযোগিতা পেয়ে আগায় আসছি, বিন্দুমাত্র হলেও যার সাপোর্ট ছিল, আমি তাদের সবার জন্য অনেক দোয়া করি। তাদের সবার কথা সবসময় মেনশন করার চেষ্টা করি। মানে এটা আসলে আমার মনে হয় যে সবার এরকম মেন্টালিটি না। কিন্তু আমার যারা মেন্টর বা আমার যারা পাশে ছিল, যেমন আমার বান্ধবী সাদিয়া ফজরে উঠেও যদি সে দেখতো যে আমি ফেসবুক চালাচ্ছি, রিটেন পরীক্ষার মাঝখানে একটু ফেসবুকে ঢুকতে চেষ্টা চালাইছি। সাথে এক্কেবারে ঝাড়াঝাড়ি শুরু করে দিত। বের হ, এক্ষুনি বের হ। কি করতেছিস তুই এতক্ষণ ধরে অনলাইনে?" তো এই যে দেখেন এই ছোট্ট একটা জিনিস এটা কি আমি ভুলবো? আমি পরীক্ষা যেখানে দিতাম মানে যে হোটেলে থেকে দিতাম ওই নিচে একটা মানে মামা ডাব বিক্রি করতেন। উনার সাথে প্রতিদিন কিনতাম তো মানে মোটামুটি একটা ভালো পরিচয় হয়ে গেছিল। কথাবার্তা বলতাম। তো আমার মনে আছে আমি যখন ভাইবা পরীক্ষা দিতে যাই, উনার সাথে আমার এখন আর আপাতত অনেকদিন কোন যোগাযোগ নাই। মাঝখানে টুকটাক কথাবার্তা হইতো। আসলে উনারা গরিব মানুষ তো কখন ফোনের সিম কি হয়ে যায় না হয়ে যায়। তো আমি যেদিন ভাইবা দিতে যাই, তখন আমি ওই হোটেল থেকেই ভাইবা দিতে গেছি। ওইদিন আমার সাথে তো আমার আব্বু-আম্মু কেউ যায় নাই। তো আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার এত খারাপ লাগতেছিল যে কারো একটা দোয়া নিয়েও যাইতে পারতেছি না পরীক্ষার হলে। অনেকের বাবা-মা তাদেরকে নিয়ে যাচ্ছে। ওই হোটেলে আরো অনেক মানুষজন উঠছে। তাদের আত্মীয়স্বজন, বাপ-মা অনেকেই আসছে তাদেরকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য। তো আমি যখন যাই তখন ওই দা-বলা মামা আমার মাথায় হাত রেখে বলছিল কি যে, "আম্মু পরীক্ষা অনেক ভালো হবে দেখো। তুমি হচ্ছে লাফাইতে আসবা খুশি হয়ে হাসতে।" বিশ্বাস করেন আমার ভাইবা পরীক্ষা অনেক ভালো হয়েছিল। তো এই লোকটা আসলে আমার কেউই না। কিন্তু হয়তো তারপরেও এত ১০ টা দিন আমি রিটেন পরীক্ষা দিছি। ১১ দিন আমি ওখানে ছিলাম। সে প্রতিনিয়তই পরীক্ষা কেমন হইছে জিজ্ঞেস করত বিকালবেলা। ইভেন ভাইবা যখন আমি দিয়ে আসছি, তখন সে আমাকে জিজ্ঞেস করছে যে পরীক্ষা কেমন হইছে এবং আমার রেজাল্টের পর আমি যখন উনাকে রেজাল্ট জানাইছি, উনি এত খুশি হইছে, মানে এত খুশি হইছে বলার মতো না। এবং মানে কি বলব যে উনারা তো আসলে পদ-পদবি বোঝে না। তো উনি আমাকে এক লাফে সুপেরিয়র অথরিটি বানায় দিছে বুঝছেন? তো যাই হোক
এই যে ছোট, ছোট বিষয়গুলো আমাদের লাইফে হয়তো আমার মাধ্যমে আপনাদের একটা ছোট্ট উপকার হতে পারে বা আপনার মাধ্যমেও আমি উপকৃত হতে পারি। আপনি আজকে ফ্রিলি কোন কারণে হয়তো পাস করেন নাই। আরেকটা বন্ধুকে রিটেন এ হেল্প করেন। যদিও মানুষ আমরা অকৃতজ্ঞ তো ওই বন্ধুটা দেখা যাবে পরে আপনাকে নাও মনে রাখতে পারে। কিন্তু তাতে আপনার ক্ষতি হবে না। আমার মনে হয় যে আমি আমার জীবনে আমার যা কিছু পাইছি মানে আমি চেষ্টা করছি মানুষের ভালো চাইতে, ভালো করতে, খারাপ না করতে। হয়তো আমরা মানে মানুষ হিসেবে আমি অনেক খারাপ হতে পারি। কিন্তু আমার নিজের মধ্যে আমার এই বোধটা খুব কাজ করে যে আমি তো কারো ক্ষতি করি নাই। তো আমি কিন্তু আমার লাইফে ক্ষতিগ্রস্ত খুবই কম হইছি। ভবিষ্যতে হব কিনা জানি না। সেই গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু এতদিন ব্যাকে যদি যাই, এতদিনের চিন্তাধারা থেকে আমি বলব যে আমি আমার লাইফে কম ক্ষতিগ্রস্ত হইছি। এবং আমার যে মানে এতদূর আসা, এত মানে ভালো করা, অনেক মানুষের অনেক দোয়া ছিল। তো যাই হোক আপনারাও পড়ালেখা করবেন। বাবা-মা, আত্মীয়স্বজন, ভাই-বোন, কাছের মানুষজন যারা তাদের সহযোগিতা নিবেন, বন্ধু-বান্ধব মানে মানুষের দোয়ায় আসলে অনেক আগানো যায়। যাই হোক অনেক সময় নিলাম। আজকের ক্লাস রেকর্ডিংটা আমি এখানে অফ করলাম। প্রস্তুতি রিলেটেড এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে পড়ালেখা করতে পারেন। যতটা ভালো নিজের জন্য যা কিছু করা যায় সেটা করবেন। তো সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।